প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, ঢাবি এই ইউনিটের ভর্তি পরীক্ষা তো শেষ হলো। তো চলো আমরা এইটার সলভ কাজটা দেখি। সো ফিজিক্স অংশে প্রথম প্রশ্নটা দেখি। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ই গতিশক্তিতে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে? আচ্ছা, যদিও অনেকটা এটা প্রাসের কনসেপ্টের সাথে মিলে যায়, ঠিক আছে, বাট জিনিসটা সহজ। কীরকম দেখো, একটা বস্তুকে আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি তাহলে সে এইভাবে গিয়ে কোথাও পড়বে। দেন এটা যদি বস্তুটার গতির দিক হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, তার ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরলাম হচ্ছে ভি। তাহলে একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ই গতিশক্তিতে নিক্ষেপ করা হলো, তাহলে এই পয়েন্টে আমার যে গতিশক্তি সেটা কত হবে? ই, এবং সেটা মান কত হবে? হাফ এম ভি স্কোয়ার, তাই তো। এরপরে বলা হলো যে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে। এখন সর্বোচ্চ বিন্দু কোনটা আমরা খুব ভালো করেই বুঝতেছি, সর্বোচ্চ বিন্দু হচ্ছে এই যে এই পয়েন্টটা, কারণ এরপরে সে আবার কি নিচের দিকে পড়া স্টার্ট করছে। এখন তোমার দরকারটা কি? তোমার দরকার হচ্ছে এই পয়েন্টে ভেলোসিটি কত, এটা তোমাকে বের করা। এখন আমরা প্রাসের একটা বেসিক কনসেপ্ট থেকে জানি যে এই যে ভেলোসিটিটা আছে, যেই সার্টেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে নিক্ষেপ করা হলো, এই ভেলোসিটিটাকে আমরা চাইলে ভেক্টরের উপাংশের কনসেপ্ট দিয়ে দুই ভাগে ভেঙে ফেলতে পারি। এটা যদি থিটা হয় তাহলে এটা হবে ভি কস থিটা অ্যান্ড দেন এটা হবে ভি সাইন থিটা, তাই না? আচ্ছা, এখন এই সর্বোচ্চ বিন্দুতে একটু খেয়াল করো, এই পয়েন্টে যাওয়ার পর সে আর উপরে উঠলো না কেন? তার কারণ হচ্ছে যে তার ভ্যালোসিটির উপরের দিকে আর কোনো উপাংশই বাকি নেই, মানে কি জিরো হয়ে গেছে। এটা অনেকটা নিক্ষিপ্ত বস্তুর মতো। একটা বস্তুকে যখন আমি উপরের দিকে থ্রো করি, একটা সার্টেন হাইটে গিয়ে সে থেমে যায়, তারপরে নিচে পড়া স্টার্ট করে। তার রিজনটা কি? কারণ উলম্ব অক্ষ বরাবর বা উপরের দিকে তার আর কোনো ভ্যালোসিটি অবশিষ্ট থাকে না। এইটাকেও তুমি ওইরকম একটা অবজেক্টের সাথে তুলনা করতে পারো, বাট এটার ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে উলম্ব অক্ষে তো তার ভ্যালোসিটি জিরো হয়ে যাবে, কিন্তু তার একটা আনুভূমিক অক্ষ বরাবর ভ্যালোসিটি ছিল। তাহলে খেয়াল করো এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে তার উলম্ব যে ভ্যালোসিটি ছিল ভি সাইন থিটা, সেটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, কারণ এটা যদি জিরো না হইতো তাহলে সে আরও উপরে উঠতো, তাই না? আচ্ছা, তাহলে এটার মান হয়ে যাবে জিরো। আর আনুভূমিক বরাবর যে ভ্যালোসিটি ভি কস থিটা, এটা কত হবে? এটা কি চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে না, এটার মান ফিক্স থাকবে। তাহলে আনুভূমিক বরাবর এই ভ্যালোসিটি থাকবে ভি কস থিটা, আর উলম্ব বরাবর সেটা মান হয়ে যাবে জিরো। এন্ড কথা হচ্ছে আনুভূমিক বরাবর এটা ফিক্স কেন আছে, এটা চেঞ্জ হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে ভ্যালোসিটি কখন চেঞ্জ হয়? যখন ওই ভ্যালোসিটির উপর ফোর্স প্রয়োগ করা হয় অ্যান্ড তার ত্বরণ বা মন্দন কিছু একটা হয়। উলম্ব বরাবর তো সবসময় আমাদের একটা ত্বরণ কাজ করে, অভিকর্ষ ত্বরণ জি, যার কারণে আমি ভি সাইন থিটাতে নিক্ষেপ করলেও জি এর কারণে সে কন্টিনিউসলি কমতে 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 একটা পর্যায়ে এসে জিরো হয়ে যায়। কিন্তু আনুভূমিক বরাবর কি আমাদের কোনো ত্বরণ আছে? কোনো ত্বরণ কিন্তু আনুভূমিক বরাবর এক্সিস্ট করে না। এই কারণে যেই ভ্যালোসিটিতে সে ছিল পুরাটা রাস্তা জুড়ে একদম শেষ পর্যন্ত সে ওই ভ্যালোসিটিতেই থাকবে আনটিল তার বিচরণকাল শেষ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে আনুভূমিক বরাবর আমার ভ্যালোসিটি কি হবে? ভি কস থিটা। তাহলে এখন এই টোটাল অবজেক্টটার ভ্যালোসিটি কি হবে? আমরা জানি যে জিরো স্কোয়ার মানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে লব্ধি কত হবে? জিরো স্কোয়ার প্লাস ভি কস থিটা স্কোয়ার, এটার উপর রুট, মানে ঘুরে ফিরে ভি কস থিটাই আমাদের আনসার আসবে, তাই না? তাহলে দেখো ইনিশিয়াল পয়েন্টটা তার ভ্যালোসিটি ভি ছিল, তাই গতিশক্তি ই ছিল। এখন নতুনটা কি আসবে? নতুনটা আসবে হচ্ছে ই প্রাইম ইজ ইকুয়াল টু হাফ এম, এখন ভ্যালোসিটি কত? ভি কস থিটা, তাই না? ভি কস থিটা স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি ভিটাকে বাইরে নিয়ে আসি, হাফ এম ভি স্কোয়ার, আর এটা আসবে কজ স্কোয়ার থিটা। কারণ থিটার মান কিন্তু কোশ্চেনে দেওয়া আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি, এবং আমরা জানি কস 45 এর মান কত? 1/√2। তাহলে 1/√2 যদি আমি স্কোয়ার করি কি পাবো? হাফ পাবো, তাই না? তাহলে ভি স্কোয়ার যেহেতু বাইরে আসে, কজ স্কোয়ার থিটার মান আসবে হচ্ছে হাফ। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এই যে হাফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু আমাদের ইনিশিয়াল গতিশক্তি ছিল ই এর মান, তাই না? তাহলে ই ইন্টু হাফ, তাহলে সর্বোচ্চ উচ্চতা এখন আমার গতিশক্তি কত হবে? E/2। তাহলে আমাদের আনসার কি আসবে? বি নাম্বারটা। ওকে, দেন আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই, ভিন্ন ভিন্ন 4টি পাত্রে নিম্নলিখিত গ্যাসগুলোর প্রতিটির 0.5 মোল রাখা হলো, তাহলে কোন গ্যাসটির তাপমাত্রা সর্বোচ্চ হবে? খুব সহজ একটা ফর্মুলা না? আমরা জানি কোন ফর্মুলা ইউজ করব? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। কেন? কারণ আমাকে কি দেওয়া আছে দেখো, মোল সংখ্যা দেওয়া আছে, মানে এন এর মান দেওয়া আছে, আমাকে প্রত্যেকটার ক্ষেত্রে লিটার মানে ভলিউম এবং চাপ দেওয়া আছে, তো স্বাভাবিক বিষয় আমরা গ্যাসের আদর্শ ফর্মুলাটা ইউজ করবো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন খেয়াল করো, আমাকে বের করতে হবে কি কার তাপমাত্রা সর্বোচ্চ হবে। তাহলে এই ফর্মুলা থেকে আমি আসলে বের করে ফেলতে পারি যে টি কিসের উপর ডিপেন্ডেন্ট? টি ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনআর। দেখো তো, টি পি এর উপর ডিপেন্ডেন্ট, টি ভি এর উপর ডিপেন্ডেন্ট, টি এন এর উপর ডিপেন্ডেন্ট, টি আর এর উপর ডিপেন্ডেন্ট। এখন মজার বিষয়টা হচ্ছে যে এন এবং আর এই যে দুইটা আছে, এন কিন্তু প্রত্যেকের জন্য 0.5,
তাহলে এই এনটা আসলে টি এর ডিফারেন্সে কোনো ইম্প্যাক্ট রাখবে না। ইভেন আর এটাও একটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটো আসলে ম্যাটার করতেছে না, সবার জন্য এই দুটোর মান সেম। তাহলে বলা যায় কি টি প্রপোর্শনাল টু পিভি না? যাদের ক্ষেত্রে পিভি এর মান বা পি এবং ভি এর গুণফলের মান বেশি আসবে তাদের ক্ষেত্রে টি এর মানটা বেশি আসবে। সহজ কথা। এখন আমি অপশনগুলোতে যাই। প্রথমটার ক্ষেত্রে ভি এর মান 3 লিটার, পি এর মান 300 কিলো প্যাসকেল। দুটো যদি আমি গুণ করি কত পাবো? 3 ইন্টু 3 9, তাহলে 900। আচ্ছা, পরেরটাতে যদি যাই 6 ইন্টু 160 কিলো প্যাসকেল, ভলিউম 6 আর চাপ কত 160, তাহলে এটাকে যদি আমি গুণ করি কত পাবো? 6 7 36, তাহলে 6 কে 6 36 হচ্ছে কত 40। আচ্ছা, আমি যদি জাস্ট সিম্পলি গুণ করি, আমাদের এত ভাবার দরকার নেই। ওকে, 6 36 6 হাতে 3, 6 কে 6 আর 3 কত 9, 96 আর একটা 0, তাহলে 960। পরেরটাতে যদি যাই আমাদের ভলিউম কত 8 আর আমাদের চাপ কত 120, সেম আমি এটাকে যদি গুণ করি তাহলে কত পাবো? 8 12 96, তাহলে 960। তারপরে পরেরটাতে যদি যাই 4 ইন্টু 250 কত আসবে? 1000। তাহলে সবচেয়ে বেশি কার? 4 নম্বরে আর্গন গ্যাসের, যার হচ্ছে 4 লিটার এবং 250 কিলো প্যাসকেল চাপ এবং এদের গুণফল সর্বোচ্চ। তাহলে আমি একটু আগে দেখে আছি যা মানে যেই গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল সর্বোচ্চ হবে সেই গ্যাসের তাপমাত্রা সর্বোচ্চ হবে। তাহলে আমাদের আনসার কি আসবে? ডি নাম্বার আসবে আমাদের আনসার। ঠিক আছে? আচ্ছা, দেন পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, একটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট ভরহীন স্প্রিংকে সংকুচিত করে এম ভরের একটি বলকে নিক্ষেপ করা হলো। বলটিকে ভি বেগ অর্জনের জন্য স্প্রিংটিকে কি পরিমাণ সংকুচিত করতে হবে? জিনিসটা সহজ। একটা স্প্রিং মানে একটি স্প্রিং ছিল, তুমি তাকে সংকুচিত করছো, দেন ওই স্প্রিংটার মধ্যে কিছু শক্তি সঞ্চিত হয়েছে, তাই না? আমরা কি জানি অবশ্যই একটা শক্তি সঞ্চিত হয়েছে একটা সংকুচিত স্প্রিংয়ের মধ্যে, কারণ এটাকে ছেড়ে দিলে দেখা যায় এটা আবার বড় হয়ে যায়। এখন ওই শক্তিটা দিয়েই ওই শক্তিটা দিয়ে আমি একটা বলকে গতিশক্তি দিব। ভি ভ্যালোসিটি দেওয়া মানে কি? তাকে একটা সার্টেন গতিশক্তি দেওয়া। এখন আমরা তো জানি শক্তির কি কোনো ধ্বংস বা সৃষ্টি নেই, তাহলে এখানে কি হবে? জাস্ট ট্রান্সফার হবে। আমার স্প্রিংয়ের গতিশক্তি থেকে বা স্প্রিংয়ের টোটাল শক্তি সেটা ট্রান্সফার হয়ে কোথায় যাবে? বলে চলে যাবে। তাহলে আমার স্প্রিংয়ের যে এনার্জি সেটা ফর্মুলা কি? আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার, তাই না? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এক্স কি? এক্স হচ্ছে কতটুকু সংকুচিত করা হয়েছে। তাহলে এই এনার্জিটা ওই সংকুচিত স্প্রিংয়ের মধ্যে দেওয়া হয়েছে। এই এনার্জিটা পরবর্তীতে কোথায় যাবে? ওই বলটার মধ্যে যাবে। এখন বলের তো আর গতিশক্তির ফর্মুলা এটা না, বলের গতিশক্তির ফর্মুলা কি হবে? হাফ এম ভি স্কোয়ার। অ্যান্ড যেটা বললাম যে যেহেতু শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস হবে না, তাহলে এই দুটো এনার্জি কি হবে? ইকুয়াল হবে। কারণ কোশ্চেনে কোথাও বলে না যে এনার্জি কোথাও লস হয়েছে বা অন্য কোথাও ওয়েস্ট হয়ে গেছে। তার মানে কি আমি দুই ক্ষেত্রে এনার্জি দুটাকে কি ধরবো? ইকুয়াল ধরবো। তো দুই ক্ষেত্রে যদি আমি এটাকে ইকুয়াল ধরি তাহলে দেখো হাফ হাফ কাটা, অ্যান্ড আমাদেরকে কি বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু এম ডিভাইডেড বাই কে। তাহলে সিম্পলি এক্স ইজ ইকুয়াল টু কি আসবে? ভি রুট ওভার এম ডিভাইডেড বাই কে। ইজি না? তাহলে এটা আমাদের আনসার কি আসবে? ভি ইন্টু রুট ওভার এম বাই কে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। খুব সিম্পলি জাস্ট ফর্মুলাগুলো দিয়েই কিন্তু এগুলো সলভ করা যাচ্ছে। ওকে, দেন পরবর্তী কোশ্চেন আসি। একটি মিটার স্টিক 0.8 গতিতে একজন পর্যবেক্ষককে অতিক্রম করে। আচ্ছা, পর্যবেক্ষকের প্রসঙ্গ কাঠামোতে পর্যবেক্ষককে অতিক্রম করতে স্টিকটির কত সময় লাগবে? সহজ কথা, সামথিং লাইক এটা ধরো সে মিটার স্টিকটা এখন আমার সামনে দিয়ে এটা চলে যাচ্ছে। তো এটা যখন স্টার্টিং পয়েন্টে ছিল এখানে, এরপরে সে যখন আমাকে অতিক্রম করে চলে গেল, তাহলে টোটাল সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? তার লেংথের সমান না? সহজ কথা। তাহলে এখন তার লেংথ সেটাকে আমি ধরতে পারি এল। এই এলটা অতিক্রম করতে কত সময় লাগছে? আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, যেখানে এই এসটা হবে সেই লেংথটা, ভিটা হবে তার ভ্যালোসিটি যেটা দেওয়া আছে 0.8 সি, আর টিটা হচ্ছে সেই সময়টা, তাই তো? সহজ কথা। এই ভ্যালোসিটিতে সে আমার সামনে দিয়ে চলে গেছে। এখন সে চলে যাওয়া মানে কি? সে তার লেংথের সমপরিমাণ দৈর্ঘ্য আমার সামনে থেকে অতিক্রম করে ফেলছে, তাহলে সে চলে গেল। এখন কথা তার লেংথ কত হবে? মজার বিষয় এখানেই, এটা কিন্তু 1 মিটার আর হবে না। কেন? কারণ এটা অনেক হাই ভ্যালোসিটিতে গতিশীল আছে। এত হাই ভ্যালোসিটিতে যখন কোনো একটা অবজেক্ট গতিশীল হয় তার দৈর্ঘ্য সংকোচন ঘটে, তাই না? আমরা এটা দৈর্ঘ্যের আপেক্ষিকতা থেকে জানি। তাহলে তার গতিশীল দৈর্ঘ্য কি আসবে? আমরা মনে আছে আমাদের ফর্মুলাটা এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.8 সি ইন্টু টি। আচ্ছা, তাহলে এল নটের মান তো 1 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি এর মান কত? 0.8 সি, তাহলে সি সি কাটা যাবে 0.8 স্কোয়ার থাকবে মাইনাস 0.8 স্কোয়ার। আবার 0.8 স্কোয়ার মানে কি? 0.64। এক থেকে তুমি যদি 0.64 বিয়োগ দাও তুমি কত পাবা? 0.36 পাবা। ঠিক আছে? এখন আবার মজার বিষয় হচ্ছে 0.36কে রুট করলে কত পাবা? 0.6 পাবা, তাই না? আচ্ছা, তাহলে আমি সরাসরি এখানে লিখতে পারি 0.6।
একটু পটু হইতে হবে, সহজ কথা এরকম ক্যালকুলেশনে, যেহেতু ঢাবিতে কি অ্যালাউড না, ক্যালকুলেটার অ্যালাউড না, সো হ্যান্ড ক্যালকুলেশনে একটু ফাস্ট হইতে হবে। যেগুলো 0.8 সি ইন্টু টি। তাহলে এখান থেকে আমি টি এর মান খুব ইজিলি বের করতে পারি, যে টি সমান সমান 0.6 ডিভাইডেড বাই 0.8 ইন্টু 3 ইন্টু 10⁸8। আচ্ছা, তাহলে দেখো আমি উপরে লিখতে পারি 6 ইন্টু 10, সরি 6 ডিভাইডেড বাই 10। তাহলে ডিভাইডেড বাই 10 যদি আমি করি, 10 নিচে আসবে, 10 এর সাথে 10⁸8 গুণ হয়ে 10⁹9 হবে। তাহলে উপরে লেখা যায় 10 ইনভার্স 9, আর নিচে লেখা যায় হচ্ছে 0.8 ইন্টু 3। তাহলে 3 আর 6 কাটো, 2 আসবে। 2কে যদি আমি 0.8 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে, ধরো এটাকে 20 ধরতে পারো, 20 ডিভাইডেড বাই 0.8, মানে সহজ কথা 2 ডিভাইডেড বাই 0.8, এটাকে লেখা যায় না 20 ডিভাইডেড বাই 8, সহজ কথা। তো 20কে যদি মানে 20কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, কত পাবো? 2.5 পাবো, তাই না? আড়াই, 8 দুগুণি 16, আর হচ্ছে 4 দরকার, তাহলে টোটাল আড়াই। তাহলে 2.5 ইন্টু 10 ইনভার্স 9 সেকেন্ড, এত সময় লাগবে। আচ্ছা, তাহলে এখানে ন্যানো সেকেন্ডে আনসারগুলো দেওয়া আছে, এই যে ন্যানো সেকেন্ডে, তার মানে 10 ইনভার্স 9 মানে কি? ন্যানো। তাহলে 2.5 ন্যানো সেকেন্ড সময় লাগবে এটা আমার জাস্ট সামনে দিয়ে চলে যেতে। তার মধ্যে আনসার কি আসবে? আনসার আসবে এ নাম্বার। ওকে, আচ্ছা, দেন পরবর্তী কোশ্চেনে যদি যাই, একজন শিক্ষার্থীকে দুটি ভিন্ন ভিন্ন রোধ R1 এবং R2 দেওয়া হলো। এগুলোকে বিভিন্নভাবে সংযোগ করে সে 3 ওহম, 4 ওহম, 12 ওহম এবং 16 ওহম রোধ তৈরি করতে পারে। R1 এবং R2 এর মান কত? আচ্ছা, আমরা চাইলে এটা মানে খুব সহজেই সলভ করে ফেলতে পারি দেখা মাত্রই, কারণ দেখো ম্যাক্সিমাম সে কতটুকু পর্যন্ত যাইতে পারলো? 16 ওহম পর্যন্ত যাইতে পারলো, তার মানে অবশ্যই রোধ দুটার যোগফল 16 হবে, তাই না? কারণ শ্রেণীতেই দুটা রোধের মান সরাসরি যোগ হয়ে যায়। তার মানে কি, অপশনগুলো খেয়াল করো, এটা তো কোনোদিনও পসিবল না, 3 আর 4 দিয়ে তো 16 পসিবলই না, 3 আর 16 দিয়েও কখনো 16 পসিবল হবে না স্ট্রেটলি, মানে আনটিল তুমি 3কে বাদ দিয়ে দিচ্ছ, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি আছে, 2 আর 12 14 পসিবল না, আর 4 আর 12 16 পসিবল, এটা দিয়ে 16 পসিবল। দেন দেখতে হবে আমাদের বাকিগুলো পসিবল কিনা। তো 4 আর 12 পসিবল, কারণ আমি 4কে বাদ দিয়ে দিব, 12কে বাদ দিয়ে দেবো। অ্যান্ড 3 পসিবল কিনা, 3 যদি আমি 1/4 প্লাস 1/12, তাহলে 12, এখানে যাবে হচ্ছে 3 বার, প্লাস এখানে যাবে হচ্ছে 1 বার, তাহলে পুরোটার উপর ইনভার্স 1, তাহলে কত আসে? 12 ডিভাইডেড বাই 4, তাহলে 3 ওহম। তাহলে হ্যাঁ, আমার 3 ওহমও কি এখানে পসিবল, বুঝা গেছে? আচ্ছা, দেন যেটা বলছিলাম যে এটা তো এখন আমাদের আনসার হলো, আবার এইটা কেন মানে পসিবল ছিল, কারণ এটা দিয়ে আমি 3 আর 16 তো বানাইতে পারবো, কিন্তু 4 আর 12 কি বানাইতে পারবো আমি এই দুটো দিয়ে? পসিবল? কখনোই পসিবল না। তুমি এই দুটোকে যদি ইনভার্সও মানে প্যারালালিও লাগাও, তাহলে তোমার 4 আর 16 মানে 4 আর 12 আসার কোনো স্কোপই নাই এখানে, মানে 3 তো 16 মধ্যে যায় না, ফ্র্যাকশনাল মান চলে আসবে, সো পসিবল না। ঠিক আছে, মানে এই কোশ্চেনগুলো আসলে দেখা মাত্রই তোমরা সলভ করতে পারার কথা, আনটিল খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করছো। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, হ্যান্ড ক্যালকুলেশনের জন্য ঢাবিতে আমাদের বেশি কষ্ট পাইতে হয়, কারণ বেশিরভাগ টাইমে আমরা সবসময় কি ইউজ করি? ক্যালকুলেটর ইউজ করি। হুট করে যখন ক্যালকুলেটর থাকে না, একটু প্যারা খাইতে হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, বোরের মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুতে Rn ব্যাসার্ধ দেওয়া আছে, ইলেকট্রনের রৈখিক ভরবেগ কত? খুব সহজ না? কৌণিক ভরবেগের ফর্মুলা কিন্তু আমরা জানি বোরের মডেল থেকে, যে mvr ইজ ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2π। আচ্ছা, একটু খেয়াল করো, ওরা h ডিভাইডেড বাই 2π এর মান দিয়ে দিয়েছে, কিন্তু h কাট আমাদের পরিচিত একটা রাশি, তাহলে আমরা এখানে বলতে পারি এটা আসবে কি nh কাট। কিন্তু এটা কি? এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, বাট ওরা কি চাইছে? রৈখিক ভরবেগ। তো রৈখিক ভরবেগের জন্য আমার দরকারটা কি? সিম্পলি রৈখিক ভরবেগ কি mv না? তাহলে আরটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে mv সমান সমান কি আসবে? nh কাট ডিভাইডেড বাই r। তো আরটা ওরা রিপ্রেজেন্ট করছে rn দিয়ে, তাহলে আমাদের আনসার কি আসবে? nh কাট ডিভাইডেড বাই rn। বুঝা গেছে? জাস্ট ফর্মুলা স্ট্রেটলি, আর কিছু না এখানে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি বলছে? দুটি বাইনারি সংখ্যা দেওয়া আছে এবং এদের গুণফল নির্ণয় করতে বলছে। আমরা ছোটবেলা থেকে গুণফল শিখে আসছি না, কিভাবে গুণ করতে হয়? দেখো, 1 1 1 0.11 পয়েন্ট বরাবর লিখবো, তাহলে 101.10। এখন আমরা আমাদের সেই বাচ্চা কালের নলেজটা ইউজ করব, একটা একটা করে গুণ করবো। 0 দিয়ে যখন পুরোটাকে গুণ করবো, কি আসবে? সব 0 চলে আসবে, 0 0 0। পয়েন্ট আপাতত আমরা দিচ্ছি না, ঠিক আছে? পয়েন্টের আমাদের আপাতত দরকার নাই। আচ্ছা, দেন 1 দিয়ে যখন গুণ করবো, এক ঘর লেফট শিফট হবে, তাই না? মনে আছে ছোটবেলা আমরা এটাকে এইভাবে ক্রস দিয়ে দিতাম, তারপরে এক ঘর থেকে শুরু করতাম। তাহলে 1 দিয়ে যখন গুণ করবো, 1 1 0 1 1 1। দেন আবার 1 দিয়ে আবার এক ঘর শিফট করবে, 1 1, কোথায় গেল? এই যে 1 1, আমি এক ঘর শিফট করি নাই,
এই যে এক ঘর শিফট হবে, তাহলে এটা বাদ দেন 1 1 0 1 1 1, ঠিক আছে। বেসিক্যালি এগুলো কিন্তু এইভাবে ক্রস দেয় না, এগুলো কিন্তু 0 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, বাট আমাদের সেই ছোটোবেলার কথা মনে করতেছি আর কি, আর কিছু না। তারপরে 3 ঘর বাদ যাবে, তাই না আমাদের। তারপরে আবার কি আছে, 0 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করছি, এবার 0 দিয়ে গুণ করবো, তাহলে 0 দিয়ে গুণ করলে 6টাই 0 চলে আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবার আবার লাস্টে এটা, তাহলে 4 ঘর বাদ যাবে, দেন 1 দিয়ে সবগুলা গুণ, তাহলে 1 1 0 1 1 1। এরপর মনে আছে কী করতাম, সবগুলোকে আমরা যোগ করে দিতাম। এখন আমরা যোগ করতে আসি, সবগুলো যোগ করো 0, সবগুলো যোগ করো 1। এখন কিন্তু আমাদের বাইনারি যোগের ইয়াটা লাগবে, কিন্তু আইডিয়াটা লাগবে। মনে আছে বাইনারিতে 1 + 1 যোগ করলে কত হয়, বাইনারিতে 1 এর পরবর্তী সংখ্যা কি 10, তাহলে 10 এর 0, হাতে কত 1 থাকতেছে। তারপরে হাতের 1 এর সাথে এখানে কি আছে, একটা 1 আছে, গুণ যোগ করো, তাহলে 1 + 1 আবার 0, হাতে আবার 1, দেন 1 + 1 10, 10 + 1 11, তাহলে 1, আবার হাতে 1, ঠিক আছে। দেন 1 এর সাথে 1 + 1 10, 10 + 1 11, 11 + 1 100, তাই না, বাইনারিতে 11 এর পরে ডিরেক্ট 100, তাহলে 100 এর 0, তাহলে হাতে কত, হাতে 10 আছে এখন, তাহলে 10 + 1 11, 11 + 1 আবার 100, 100 এর 0, আবারও হাতে 10 আছে, দেন 10 + 1 11, 11 + 1 100, আবার 100 এর 0, হাতে আবার 10 আছে, 10 এর সাথে 1 যোগ করলে কত আসবে 11, 11 এর 1, বাকি থাকে 1, 1 এর সাথে 1 যোগ করলে কত আসবে 10। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল। এবার দশমিকটা কোথায় বসবে, দেখো এখানে কয় ঘর আছে, দশমিকের পরে 2 ঘর, আর এখানে কয় ঘর আছে 2 ঘর, তাহলে 2 × 2 কত ঘর হয় 4 ঘর, তাহলে রাইট থেকে 4 ঘর দূরে আমার দশমিক বসবে, তাহলে 1 2 3 4, এইটা হচ্ছে আমার দশমিক বসবে। তাহলে আমাদের আনসার কি আসবে দেখো তো, 101 000 1, এই যে এইটা হচ্ছে আমাদের আনসার 001। এটা তো এমনিতেও বাদ, দশমিকের পরে রাইটের দিকে 0 বলে কোনো দরকার থাকে না, তাহলে 001, ঠিক আছে। খুব সাবধানে ক্যালকুলেশনটা করতে হতো, কারণ একটু ভালোই লেন্দি হয়ে গেছে, সো একটু কেয়ারফুল। আচ্ছা, দেন পরবর্তী প্রশ্ন যদি যাই, এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতির তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক ও পীড়ন দেয়া আছে। পীড়ন মানে হচ্ছে আমরা জানি F/A, তো S এর মান F/A = S, তাহলে তারটিতে সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি কত, মনে আছে আমাদের স্থিতিস্থাপক শক্তির ফর্মুলা, খুব সহজ ফর্মুলা না, আমরা জানি যে শক্তি W = 1/2 × FL, মনে আছে। এখন একটু ঝামেলা হবে, কারণ এই ছোট হাতের এলটা কিন্তু ইন্ডিকেট করতো কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি, বাট এখানে কিন্তু ছোট হাতের এল দিয়ে দৈর্ঘ্যকেই ইন্ডিকেট করতেছে, সো আমরা এটাকে এল প্রাইম করে দিই আপাতত, ঠিক আছে। এরপর আমাদের মনে আছে ইয়ং গুণাঙ্কের সাথে ফর্মুলা y = FL / AL। এখানেও খুব কেয়ারফুল, এই এল কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ইন্ডিকেট করে, আর এই এল কিন্তু দৈর্ঘ্যকে ইন্ডিকেট করে, তো এখানে দৈর্ঘ্য কিন্তু ছোট হাতের এল, তাহলে আমি কি করব রিপ্লেস করে দিব যাতে আমি কনফিউজড না হই, তাহলে F(L) হবে, আর এটা হয়ে যাবে কি L প্রাইম, ক্লিয়ার। তাহলে আমি এখান থেকে F এর মানটা এখানে বসাই দিই, কি আসবে আমার 1/2 × YAL প্রাইম, YAL প্রাইম ইন্টু L প্রাইম আগে থেকে একটা ছিল, আর নিচে হচ্ছে আমাদের ছোট হাতের L। আচ্ছা, এরপরে দেখো আমাদের দরকার কি S স্কয়ার দিয়ে আমাদের আনসার দরকার। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে F/A পীড়নের মানটা বের করে ফেলি, দেখি তো F/A এর মান কি আসে। F/A এর মান আসে হচ্ছে YL প্রাইম / L। দেখো তো YL প্রাইম / L, এটা কি আমি এখান থেকে আনতে পারতেছি না, এই যে YL প্রাইম / L, কিন্তু মজার বিষয় হচ্ছে যে L প্রাইম স্কয়ার হয়ে গেছে, আর Y এবং L আছে একটা একটা, তাহলে আমি একটা কাজ করি, Y বলতে এখানে আমরা যে ইয়ং গুণাঙ্ককে বোঝাচ্ছি, আমরা উপরে Y স্কয়ারই লিখি, ঠিক আছে, জাস্ট নিচে একটা Y গুণ করে দিই, তাহলে কিন্তু হচ্ছে। আবার নিচে একটা L স্কয়ার লিখি এবং উপরে একটা L গুণ করে দিই, তাহলেই তো হচ্ছে। আর L প্রাইম স্কয়ার তো আগে থেকেই ছিল, আর এ তো আমার আগে থেকেই ছিল। এখন মজার বিষয় হচ্ছে এই জিনিসটাই আমরা মাত্র দেখলাম F/A, আবার F/A = আমরা বলেও দিছে S, তাই না। তাহলে আমি জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই, দেখো তো 1/2 S স্কয়ার AL / Y, দেখি তো এটা আমাদের অপশনে আছে কিনা, S স্কয়ার AL এখানে আছে /2Y। আচ্ছা, তাহলে এটাই আমাদের আনসার, সি নাম্বারটা আমাদের আনসার, ঠিক আছে। জাস্ট ফর্মুলাগুলো যদি পারো, সব ফর্মুলা যে মুখস্থ রাখতে হয় এমন না, দেখো
এই দুটা বেসিক ফর্মুলা কিন্তু ইজি আছে এবং এগুলো সবার মুখস্থ থাকে। আমি এখান থেকে বাকিগুলো ডিরাইভ করে আনতে পারি। অনেকে হয়তো সরাসরি এটাও মুখস্থ রেখে দিছো, বাট ম্যাটার করতেছে না। বইয়ের বেসিক ফর্মুলাগুলো যদি মাথায় থাকে তাহলে ওখান থেকে ডিরাইভ করা ফর্মুলাগুলো তুমি এক্সাম হলেও ডিরাইভ করে নিয়ে আসতে পারো। একটু এক্সট্রা টাইম যাবে, বাট মাথার উপর প্রেশার কমবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা ভেক্টর থেকে করা, খুবই সহজ একটা প্রশ্ন। দেখো, দুইটা ভেক্টরকে যোগ করছো, তাহলে তাদের মান কি আসবে? মনে আছে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার দুইটা ভেক্টরকে বিয়োগ করছো, এদের মান কি আসবে? চলো আমরা একটু দেখে আসি। ভেক্টরকে তো সরাসরি বিয়োগ করা যায় না, তাই না? ভেক্টরকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয় এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এ মাইনাস বি আমি কিভাবে বের করব? সহজ কথা, আমি জাস্ট এ এর সাথে মাইনাস বিকে যোগ করে দিব, তাই না? তাহলে মাইনাস বি কোন দিকে যাবে দেখো তো? বি এর অপোজিটে, তাহলে এই দিকে যাবে হচ্ছে আমার মাইনাস বি, তাই তো? এখন এই মাইনাস বি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত দেখো তো? 180 মাইনাস থিটা না? তাহলে যখন আমি এই দুইটার লব্ধি নিব, তখন আমার এই যে ভিতরে যে অ্যাঙ্গেলটা, ধরো এটাকে আমি আপাতত আলফা দিই, যেহেতু আমাদের পরিচিত না, আলফা দিই, ঠিক আছে? এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, তাহলে এটাও আলফা হয়ে যাবে, এটাও আলফা হয়ে যাবে। তাহলে এখন এ আর মাইনাস বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি আসবে? 180 মাইনাস আলফা, তাই না? তখন আমি কি বলতে পারবো যে এইটা সমান সমান কি এটা? তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি এর মান কি? স্টিল মাইনাস দিয়ে তো আমি দিক ইন্ডিকেট করতেছি, বাট এই ভেক্টরটার মান কি? স্টিল বি তো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। কিন্তু এখন আলফা মানে কি? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 মাইনাস আলফা, তাই না? 180 মাইনাস আলফা। ওকে, তাহলে এখন দেখো এ স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কাটা, আর 180 মাইনাস আলফা মানে কি? এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে 2ab cos আলফা, আমরা কোয়াড্রেন্ট চেঞ্জ বুঝতেছি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে যেখানে cos এর মান কি? নেগেটিভ। তাহলে এটা কি আসবে? 2ab মাইনাস 2ab cos আলফা। সব এদিকে চলে আসলে তোমার কি চলে আসবে? 4ab cos আলফা ইজ ইকুয়াল টু 0। সুতরাং cos আলফা ইজ ইকুয়াল টু 0, এবং cos কত ডিগ্রির মান? 0, 90 ডিগ্রি বা π/2। তাহলে এখানে আমাদের আনসার কত আসবে? এই যে 90 ডিগ্রি বা π/2। বোঝা গেছে? খুব সিম্পলি। এক্সাম হলে যদিও জানি টাইমটা খুব একটু কম থাকে, বাট জাস্ট মাথাটা ঠান্ডা রাখলে কিন্তু এই ইজি ইজি ম্যাথগুলো খুব ইজিলি সলভ করা যায়। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখি। নিচের কোন লজিক গেটটি ডান দিকে প্রদর্শিত সার্কিটের সমতুল্য? আচ্ছা, খুব সহজ। তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো, এইটা হচ্ছে তোমার সে আউটপুটটা যেটা তুমি দেখবা, তাই না? এখন এটাকে অ্যাক্টিভেট কিভাবে করে? আমাদের ডায়োডের কনসেপ্ট মাথায় আছে যে একটা ডায়োডকে অ্যাক্টিভেট করার জন্য, টার্ন অন করার জন্য কি করতে হয়? তার যে পি অংশটা আছে সেদিকে হায়ার ভোল্টেজ, আর যে এন অংশটা আছে সেদিকে লোয়ার ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। এখন দেখো, আমি যদি এখানে আউটপুট পাইতে চাই, টার্ন অন করতে চাই, মানে এটাকে অ্যাক্টিভেট করতে চাই, তাহলে অবশ্যই আমার কারেন্ট ফ্লো এদিকে যাইতে হবে কোনো না কোনোভাবে। এখন আমি যদি শুধুমাত্র এইটাকে পজিটিভ করে দিই, মানে হাই ভোল্টেজ দিই, ধরো 5 ভোল্ট, এনিথিং 5 ভোল্ট দিলাম, তাহলে এইটার রেসপেক্টে এদিকে হচ্ছে লোয়ার ভোল্টেজ, যেহেতু এটা গ্রাউন্ডেড, মানে এটা অ্যাপ্রক্স 0 ভোল্টেজের মতো। তাহলে আর এদিকে যদি আমি ধরো নেগেটিভ 5 ভোল্ট দিই, ধরো এটাকে ডিঅ্যাক্টিভ করে রাখলাম আপাতত, ঠিক আছে? তাহলে শুধুমাত্র এইটা যদি অ্যাক্টিভেট থাকে, তাহলে কি কারেন্ট এদিকে ফ্লো করবে না? অবশ্যই করবে। আচ্ছা, এবার ধরো আমি উল্টা করলাম, এটাকে আমি নেগেটিভ করে এটাকে পজিটিভ করে দিলাম, তাহলে এইটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আর এইটা অ্যাক্টিভেট থাকবে। তো এটা যদি অ্যাক্টিভেট থাকে তাহলে কি কারেন্ট এদিকে ফ্লো করতে পারবে না? পারলো। তার মানে যে কোনো একটা সুইচও যদি অন হয় আমি আউটপুট পাচ্ছি। এরপরে দেখো, আমি যদি এইটাকেও পজিটিভ করে দিই, দুইটাই পজিটিভ, তার মানে এইটাও টার্ন অন, কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম নেই। আমি চাইলে এখন দুই দিক দিয়েই কারেন্ট পাস করাইতে পারবো, অ্যান্ড দুই দিক দিয়েও কারেন্ট যদি পাস করে স্টিল আমি আউটপুট পাচ্ছি, তাই না? তার মানে কি, যখন আমার ইনপুট একটা 1 একটা 0 স্টিল আমি আউটপুট পাচ্ছি, যখন আমার আর ওইটা 0 হয়ে আরেকটা 1 হয়েছে স্টিল আমি আউটপুট পাচ্ছি, আবার যখন দুইটাই 1 তখনও আমি আউটপুট পাচ্ছি। কিন্তু আমি যদি দুইটাকে অফ করে দিই, তাহলে এদিকে কি কোনো কারেন্ট ফ্লো যাবে? কোনো কারেন্ট ফ্লো যাবে না। তাহলে কি আমি কোনো আউটপুট পাবো? এখানে কোনো বিভব পতন হবে? হবে না। তার মানে যখন দুইটাই 0 থাকবে তখন আমি কোনো আউটপুট পাচ্ছি না। এটা কার সত্যক সারণী বা কার ট্রুথ টেবল মনে আছে? অর গেটের ট্রুথ টেবল, যেখানে শুধুমাত্র একটাও যদি অন থাকে আমি স্টিল আউটপুট পাবো, সবগুলো থাকলে তো থাকলো, বাট আউটপুট না পাওয়ার একটাই রিজন হচ্ছে সব অফ থাকবে। ওই কেসটা বাদে বাকি সব ক্ষেত্রে আমি আউটপুট পাবো। তাহলে দেখো, সব যখন অফ শুধুমাত্র তখনই আমার আউটপুট অফ হয়ে গেছে, বাট এছাড়া সব ক্ষেত্রে আমি আউটপুট পাচ্ছি। তাহলে এটা কোন গেট? এটা হচ্ছে আমাদের অর গেট। আচ্ছা, দেন আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই। একটি তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়। আচ্ছা, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে?
একদম স্ট্রেটলি এটা পরেই বুঝে গেছে এটা সেকেন্ড লকে লঙ্ঘন করে, কারণ সেকেন্ড ল তো বলাই আছে তুমি কখনো এমন একটা ইঞ্জিন থেকে কন্টিনিউসলি তাপ পাবা না যেখানে তুমি ইনপুটই দিচ্ছ না, পসিবলই না, ঠিক আছে, কারণেই বলে গেছে এই কথা। এমন কোনো ইঞ্জিন তৈরি করাই সম্ভব না যেখানে তুমি কন্টিনিউসলি 100% কাজ পাবা, ঠিক আছে। তাহলে এটা কোন সূত্রকে লঙ্ঘন করতেছে? এটা আমাদের দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করতেছে, কারণ এমন কোনো ইঞ্জিনই নাই যে নিজে থেকে কাজ করবে, মানে কন্টিনিউসলি লোয়ার থার্মাল যে অবজেক্ট থাকবে, মানে কম তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে তাপ নিয়ে যাবে, বাট তুমি তাকে কোনো কাজ দিচ্ছ না, মানে তার উপর কোনো কাজ করতেছো না বা তাকে কোনো এনার্জি ইনপুট দিচ্ছ না, এটা হয় না। সেকেন্ড ল এটাকেই ইন্ডিকেট করে, বাট সে এখানে এটা করতেছে, কি করতেছে, তাকে কোনো এনার্জি দেওয়া হচ্ছে না বাট সে কাজ করতেছে, এটা পসিবল না। তো এটা কোন সূত্রের লঙ্ঘন? এটা দ্বিতীয় সূত্রের লঙ্ঘন। আচ্ছা, দেন পরবর্তী প্রশ্নে কি বলছে, এম ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ আর। যদি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি হয় তাহলে উপগ্রহটির কক্ষপথে গতি কত? সরাসরি ফর্মুলা না, মনে আছে যে কৃত্রিম উপগ্রহের যে ভ্যালোসিটি তার সার্টেন কক্ষপথে, সেটা কি, ধরো সে এক্স উচ্চতায় আছে, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এক্স। এটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলা, কিন্তু এই ফর্মুলা দিয়ে আসলে কোনো ইয়ে দেওয়া নেই, অপশন দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমাদেরকে এটাকে একটু কি করতে হবে, মডিফাই করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা উপরে আর স্কোয়ার আর নিচে আর স্কোয়ার গুণ করে দিই। কেন? তার রিজনটা হচ্ছে যে জিএম তো আছে, কিন্তু ডিভাইডেড বাই যদি আর স্কোয়ারটাও থাকে তাহলে আমি এটাকে ট্রান্সফার করে ফেলতে পারবো অভিকর্ষ ত্বরণ দিয়ে, কারণ আমরা জানি ছোটাদের জি বা অভিকর্ষ ত্বরণ সমান সমান জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমি এখানে এটাকে বসাই দিলে আমার আনসার কি চলে আসবে, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স, ঠিক আছে। সো এইটা আমাদের কোনো অপশনও নেই প্রিন্টিং মিস্টেকের কারণে। সো এটা এই বছর ঢাবিতে আসা একটা ফল্টি কোয়েশ্চেন, যেখানে আসলে কারেক্ট আনসারটা নাই, ঠিক আছে। বাট আনসারটা কি আসবে, আনসারটা আসবে হচ্ছে এটা, যে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স পুরোটার উপর রুট ওভার, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, 13 নম্বর প্রশ্নে কি বলছে, M1 ও M2 ভরের দুটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল F প্রয়োগ করা হলো, যথাক্রমে এত এত ত্বরণ হয়। তাহলে M2 মাইনাস M1 ভরের বস্তুর উপর একই বল F প্রয়োগের ফলে ত্বরণ কত হবে? আচ্ছা, তো এইটা আমরা কিভাবে বের করতে পারি, M2 মাইনাস M1 ভরের বস্তুর উপর তুমি যদি F বল প্রয়োগ করো তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, জিনিসটা এমন দাঁড়াবে না যে F ইজ ইকুয়াল টু M2 মাইনাস M1 ইন্টু A, তাই তো। তাহলে এখান থেকে কিসের মান বের করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে এর মান কি দাঁড়াবে, এফ ডিভাইডেড বাই M2 মাইনাস M1। আর এফ দিয়ে তো কোনো সমীকরণ নেই, তাহলে আমি এফ কোথা থেকে আনতে পারবো, শুরুগুলো থেকে নিয়ে আসি। তাহলে শুরুগুলোতে কি বলছে, M1 ভরের বস্তুর উপর যখন আমি এফ প্রয়োগ করছি তাহলে আমার এটা কি দাঁড়াবে, যে এফ ইজ ইকুয়াল টু M1 ইন্টু এ। ওকে, এটাই তো হবে। দেখো, M1 ও M2 ভরের দুটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল প্রয়োগ করলে, যদি আমি এ না, আমি এ প্রাইম দিই এটাকে, কারণ এ অলরেডি এখানে দিছি, প্রয়োগ করলে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়, কার জন্য, M1 ভরের বস্তুর জন্য। তাহলে আমি বলতে পারি না F ইজ ইকুয়াল টু M1 ইন্টু 12। আচ্ছা, তাহলে এটা কি যদি আমি বসাই দিই এখানে F এর জায়গায়, যে M1 ইন্টু 12, তাহলে এটা কি আমাদের কোনো অপশনে আছে, M2 মাইনাস M1 M1 ইন্টু 12, হ্যাঁ এটা আমাদের ডি নম্বর অপশনে আছে। সো আমাদের আর আসলে আহামরি প্যারা খাওয়ার কিছু নাই, এটাই আমাদের স্ট্রেট কাট আনসার, যে M1 ইন্টু 12 ডিভাইডেড বাই M2 মাইনাস M1। আচ্ছা, একই বল প্রয়োগ করা হয়েছে, বাট আমরা যদি দ্বিতীয় অবজেক্টটা নিয়ে কাজ করি তাহলে M2 মাইনাস M1 এম এফ ইজ ইকুয়াল টু M1 ইন্টু 3.3, তাহলে M1 ইন্টু 3.3। আচ্ছা, দ্বিতীয় বস্তুর জন্য তাহলে এটা হচ্ছে M2। হ্যাঁ, আমি ভাবছিলাম এখানে আর কোনো আনসার আছে কিনা, বাট কোনো আর কোনো আনসার নেই, শুধুমাত্র এই একটাই আনসার আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি M1 ইন্টু 12 কোথেকে নিয়ে আসলাম, এই যে এখান থেকে নিয়ে আসলাম, F এর মান হচ্ছে M1 ইন্টু 12, বাট F এর কিন্তু আরেকটা মান পসিবল ছিল, মনে আছে, ওই যে সেকেন্ড অবজেক্টটা নিয়ে, যে F সমান সমান M2 ইন্টু 3.3। সো M2 ইন্টু 3.3 দিয়ে আর কোনোটা নেই, একটা আছে, কিন্তু সেখানে আবার নিচে খেয়াল করো, এটা কিন্তু M2 মাইনাস M1, এই যে M2 মাইনাস M1 ছিল। খুব সাবধান, খুবই কনফিউজিং সবগুলো দেখতে, খুব কেয়ারফুলি এগুলো হ্যান্ডেল করতে হয়, কারণ একটু যদি দেখতে ভুল করো তাহলে আনসার ভুল চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কি, এখানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। দেন আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্ন যাই, আচ্ছা এটা একটু ক্লিয়ার করি। এই যে
একটি সমান্তরাল পাত ধারককে চার্জ করার ফলে এর পাত দুটির মধ্যে x ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত ধারকটির পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে বিভব পার্থক্য দ্বিগুণ করা হলো। মধ্যবর্তী দূরত্ব মানে ডি, ঠিক আছে, ডি কি করা হয়েছে, হাফ করা হয়েছে, ডি কে হাফ গুণ করা হয়েছে, আর বিভব পার্থক্য দ্বিগুণ করা হয়েছে, মানে ভোল্টেজ এটাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে এই দুই অবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত কত হবে? এখন সঞ্চিত শক্তির ফর্মুলা পারি না আমরা, মনে আছে, ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। আরও ফর্মুলা আছে, আরোগুলো নেওয়া আছে। এখন কথা হচ্ছে দেখো, এই ফর্মুলাতে শুধুমাত্র ভি চেঞ্জ হচ্ছে, কিন্তু সি এর কোনো কিছু কোশ্চেনে বলা নেই। কিন্তু যেহেতু ডিস্টেন্স চেঞ্জ হয়ে গেছে, সি কিন্তু আর আগের মতো থাকার কথা না, কারণ সি নিজে কিন্তু ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। মনে আছে, সি এর ফর্মুলা এপসিলন নট এ ডিভাইডেড বাই ডি ইন্টু ভি স্কোয়ার। এখন খেয়াল করো, এ তো চেঞ্জ হয়নি, তাই না, ক্ষেত্রফল নিয়ে কিছু বলেন, তাই এ চেঞ্জ হয়নি। এখন দেখো ইউটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ডি এর উপরে ডিপেন্ড করতেছে, ভি স্কোয়ারের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমি কি লিখতে পারি, ইউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ডি, তাই তো। এখন দেখো ভি কে কি করা হয়েছে, ভি কে দ্বিগুণ করা হয়েছে। এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আমার এটা কত গুণ হয়ে যাবে, টু স্কোয়ার। আবার ডি কে কি করেছে, হাফ করা হয়েছে, তাহলে ডিভাইডেড বাই হাফ, তাহলে এই টুটাও উপরে যাবে, তাহলে টোটাল কত হয়ে যাবে, টু কিউব হয়ে যাবে। তার মানে ইউ কত গুণ হয়ে গেল, 8 গুণ হয়ে গেল। তাহলে কি বললো, এই দুই অবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত কত হবে, আমার এটা 8 গুণ হয়ে গেছে, তাহলে 1:8। আগে ছিল 1 গুণ আর এখন হয়ে গেছে কত গুণ, 8 গুণ। খুব সহজ, জাস্ট ফর্মুলাগুলো দেখো, ফর্মুলার প্যারামিটারগুলোকে আইডেন্টিফাই করো, কে কার উপর ডিপেন্ডেন্ট, ওই ভ্যালুগুলো বসাও, দ্যাটস ইট, আর কিছু না। দেন আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্ন যাই, পরবর্তী অ্যান্ড শেষ প্রশ্ন, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎসের আলোর কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয়, এফ এর কথা বলছে তাই না, কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হলো, তাহলে ডোরার প্রস্থের কি পরিবর্তন হবে? আমরা ডোরা প্রস্থের ফর্মুলা জানি না, ডেল এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস এ, ঠিক আছে, ল্যামডা সরি এন লিখতেছি, ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। আর মজার বিষয় হচ্ছে বাকি সব ফিক্স, চেঞ্জ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কের করেসপন্ডিং কে চেঞ্জ হওয়ার কথা, আমরা জানি ল্যামডার সাথে কম্পাঙ্কের ফর্মুলা আছে যে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না। তাহলে ল্যামডার জায়গায় যদি আমরা এই ভ্যালুটা বসাই তাহলে আমরা লিখতে পারি সি বাই এফ, তাহলে সি ডি ডিভাইডেড বাই 2af। বাকি আর কোনো প্যারামিটার চেঞ্জ হওয়ার কথা বলে নাই, শুধুমাত্র কম্পাঙ্ক চেঞ্জ হওয়ার কথা বলছে। অ্যান্ড দেখো আমার ডোরা প্রস্থের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, তাই না। তাহলে এফ যদি দ্বিগুণ করা হয়, আমার ডেল এক্স বা ডোরা প্রস্থ কি হয়ে যাবে, হাফ গুণ হয়ে যাবে বা অর্ধেক হয়ে যাবে, তাই না। তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। তো এই 15টা কোশ্চেন সলভ করে যা বুঝলাম, আই গেস বুঝেই গেছো যে মোস্ট অফ দ্য কেসে ঢাবির এই ইউনিটের কোশ্চেনগুলো আমাদের ফর্মুলা ডিপেন্ডেন্ট। আমরা যদি আমাদের বইয়ের বেসিক ফর্মুলাগুলোর সম্পর্কে ভালো আইডিয়া রাখতে পারি তাহলে এগুলো খুব ইজিলি সলভ করা যায়। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস আমাদের ভার্সিটি এক্সামগুলো এই রকমেরই হয়, যেখানে ক্যালকুলেটর অ্যালাউড না, সেখানে দেখা হয় তোমার কতটুকু ফর্মুলা মনে আছে বা বেসিক আইডিয়া কতটুকু। ফর্মুলাগুলো যদি ভালো করে পারো, জাস্ট ওইটা দিয়ে তুমি সবগুলো কোশ্চেন সলভ করতে পারবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি এরিক হোসেন জয়। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগে। তো তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ভর্তি পরীক্ষাটা কয়েকদিন হলো হয়েছে 25-26-এর। তো আজকে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের রসায়নের যে অংশটুকু আছে সেটার সলভ নিয়ে এসেছি। তো চলো একটা একটা করে প্রশ্ন সলভ করা যাক। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে ডাইপোল থেকে, বলছে নিচের কোন অণুতে স্থায়ী ডাইপোল আছে। এখন স্থায়ী ডাইপোল সাধারণত ডাইপোলটা থাকার জন্যই যে আমাদের যে অণুগুলো দেয়া আছে এই অণুগুলোর শেপটা, জিওমেট্রিক শেপটা হওয়া লাগে, যেটা মানে অ্যাসিমেট্রিক, নন সিমেট্রিক, সিমেট্রিক হতে পারবে না। এখানে আমরা যদি এদিক থেকে ধরো দেখি SiF4, এটার যে তোমার শেপটা আছে জিওমেট্রিক শেপ সেটা সিমেট্রিক। জেনন ট্রাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, এটার শেপটাও সিমেট্রিক। তারপর BF3 অণু, এটাও সিমেট্রিক। তো এখানে একমাত্র একটা পরমাণু আছে আমাদের যে হচ্ছে SF4, এটার জিওমেট্রিটা অ্যাসিমেট্রিক, তাহলে শুধুমাত্র এখানে ডাইপোল আছে। দেখো এটার যে হচ্ছে
এটার যে আমাদের হচ্ছে শেপটা সিসো শেপ, এইটা এরকম শেপ থাকার কারণে এটার মধ্যে শুধুমাত্র হচ্ছে ডাইপোল আছে, বাকি কোনোটার মধ্যে ডাইপোল নাই। তারপর চলো দেখি, বলছে যে 2 নম্বর প্রশ্ন, কোন যৌগটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? সন্নিবেশ বন্ধন গঠন করার জন্য তার মধ্যে আয়দার হচ্ছে লোন পেয়ার থাকা লাগবে, না হয় ভ্যাকেন্ট অরবিটাল থাকা লাগবে, মানে অষ্টকটা অপূর্ণ থাকা লাগবে। এখন দেখো এখানে হচ্ছে যে পানির অণুটা আছে আর অ্যামোনিয়া, এই দুইটা তো প্রথমেই বাদ। পানির মধ্যে 2টা লোন পেয়ার আছে, অ্যামোনিয়ার মধ্যে একটা লোন পেয়ার আছে, এই দুইটা বাদ। তারপর BCl3 এটার অষ্টকটা অপূর্ণ আছে, এটার সর্বশেষ অষ্টক অনুযায়ী তার 6টা ইলেকট্রন আছে, কিন্তু অষ্টক পূরণের জন্য 8টা ইলেকট্রন থাকা লাগে। এটা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, কিন্তু যে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড আছে তার মধ্যে কোনো তোমার হচ্ছে ফাঁকা অরবিটাল নাই, বা তার মধ্যে কোনো লোন পেয়ারও নাই, যে কারণে সে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। তারপরের যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে নিচের কোন জৈব যৌগটি আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করে না? এখন আমাদের আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করার শর্তটা কি? আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করার শর্তটা হচ্ছে তার মধ্যে CH3CO, এই যে CH3CO আছে এই মূলকটুকু আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য থাকা লাগে, অথবা সে যদি অ্যালকোহল হয় এরকম একটা অ্যালকোহল হওয়া লাগে যাকে জারণ করলে এই মূলকটা উপস্থিত হবে। এখানে এটাকে জারণ করলে কি হবে? CH3CO CH3, এটাকে জারণ করা যাবে না যেহেতু কিটোন আছে, বেশি এক্সট্রিম কন্ডিশনে জারণ করতে গেলে সে ভাঙা যায়, মাঝখান থেকে ভাঙা কার্বন ডাইঅক্সাইড সহ গ্যাস সহ উৎপন্ন করে ফেলবে। আর এটার মধ্যে এইদিকে এই যে এইদিকে কোনো CH3CO মূলক নাই, এখানে আছে CH2CO মূলক। এখানে CH3CHO জারণ করার পর এটা তৈরি হবে, এটা তৈরি হলে এখানে CH3CO মূলকটা আছে, এখানেও CH3CO মূলক আছে। তো আমাদের প্রশ্নটা কি ছিল? কোন জৈব যৌগটি আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করে না? তাহলে এখানে একটাই কম্পাউন্ড পাইছি যেটা আমাদের অংশগ্রহণ করতে পারবে না। এখানে কিন্তু এই যে CH3CO মূলক আছে, এটা কিন্তু আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করবে। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা আছে এখানে বলছে, এখানে একটা বিয়োজন টাইপ দেখাইছে, এই বিক্রিয়াটা আমাদের সমতা করা লাগবে। এই বিক্রিয়ার সমতা আসলে কিভাবে করতে পারি? যেমন এখানে 4টা অক্সিজেন দিছে, এই পাশে 3টা অক্সিজেন, দুইটার লসাগু করলে হবে হচ্ছে 12। তো আমরা দেখি 12টা অক্সিজেন মিলাই, 12টা অক্সিজেন যদি মেলানো লাগে আমাদের 4KClO3 দেখো তো এখানে মিলছে কিনা। এখানে পটাশিয়াম আছে 4টা, এই পাশে এখানে 3টা, এখানে একটা, 4টা ক্লোরিন আছে, এখানে 4টা, এখানে 3টা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, 4টা ক্লোরিন, অক্সিজেন আছে 12টা, এখানে 12টা। তো আমাদের কি বলছে? বি আর সি এর অনুপাত। এখানে বি কোনটা? এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটার সামনে যেহেতু কিছু নাই মানে 1 আছে, অর্থাৎ B/C হবে হচ্ছে 3:1। 3:1 কই আছে? এখানে আছে। তারপরে যে প্রশ্ন এখানে কি বলছে, এটা এটা কি? এটা হচ্ছে এটা বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড থেকে আমাদের কি করা লাগবে বলছে? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl, জিঙ্ক অ্যামালগাম এখন আমাদের না এই বিক্রিয়াটা এত এত পড়ছি না, এই রিয়েজেন্টটুকু দেখেই চিনে ফেলা উচিত যে এটা কি বিক্রিয়া হচ্ছে। এটা ক্লিমেনসন বিজারণ হচ্ছে। ক্লিমেনসন বিজারণে কি হবে? এখানে যে সিও মূলকটা আছে সেটা CH2 মূলকে পরিণত হবে। এটা CH2 মূলকে গেলে যে উৎপাদটা আছে
এরকম হবে। অর্থাৎ কি হয়েছে, এটা আমাদের টলুইন হয়েছে। টলুইন কোথায় আছে? সি নাম্বার অপশনে, C6H5CH3 টলুইন হয়েছে। এই পাশে 6 নম্বরে যে প্রশ্নটা দিছে, নিচের কোন গ্যাসটি গাড়ির ইঞ্জিনে দহনের সময় তৈরি হয় যা এসিড বৃষ্টিতে অবদান রাখে? এসিড বৃষ্টির এটা একদম আমাদের যে হাজারি স্যারের বই আছে, বইয়ের হুবহু ডিরেক্ট লাইন থেকে তুলে দিছে। এটা মুখস্থ কোশ্চেন, এটা নাইট্রাস অক্সাইডটা। তারপরে হচ্ছে আমাদের, হ্যাঁ এই কোশ্চেনটা হচ্ছে ভালো একটা কোশ্চেন। বলছে একই অবস্থায় কোন ধাতুর 1 গ্রাম জলীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সবচেয়ে বেশি আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে? এক্ষেত্রে যদি সোডিয়াম বা পটাশিয়াম এই দুইটার একটার জন্য বিবেচনা করি না, রিঅ্যাকশনটা তো এরকম। এইখানে এটা সমতা করার জন্য এইখানে 2 দেয়া লাগবে, এইখানে 2 আসবে, এখানে 2 আসবে। অর্থাৎ নর্মাল যদি আমরা 1 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে চাই তাহলে সোডিয়াম বা পটাশিয়াম দুইটার ক্ষেত্রে কিন্তু সেম আসবে, সোডিয়াম বা পটাশিয়ামের 2 মোল করে লাগে। আর যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম যদি থাকে সেক্ষেত্রে ওদের 1 মোল থেকেই হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে মোল সংখ্যা বেশি লাগছে, তো এটা থেকে বেশি আয়তন আসা পসিবল না। তার মানে এই দুইটা অপশন আমাদের প্রথমেই বাদ থাকবে হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে যদি আমরা হচ্ছে দেখতে যাই, তখন এই ক্ষেত্রে আমাদের হচ্ছে W/M = VSTP/22.4 লিটার, এই সম্পর্কটা লাগে। এই সম্পর্ক থেকে আমরা দেখতে পাচ্ছি কি ডব্লিউটা তো আমাদের ফিক্সড করে দিছে, এটা তো ফিক্সড করে দিছে 1 গ্রাম, তাই না? যেহেতু প্রশ্নে বলা আছে, এই যে দেখো, এই যে প্রশ্নে বলা আছে 1 গ্রাম জলীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে 1 গ্রাম, এটা ফিক্সড। তো আমরা এক্ষেত্রে সম্পর্কটা আসলে কীরকম আসতেছে, আমাদের ওর সাথে সম্পর্কটা আসতেছে হচ্ছে VSTP, মানে কতটুকু এখানে হাইড্রোজেন তৈরি হবে সেটা সম্পর্কটা আসতেছে হচ্ছে মলিকিউলার ওয়েট যেটা আছে ওর আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে এটা যত কম হবে আমাদের এই এসটিপিতে আয়তনটা তত বেশি হবে। এখন আমরা হচ্ছে তুলনা করতেছিলাম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে, ক্যালসিয়ামের ভর কত 40, ম্যাগনেসিয়ামের 24। তার মানে এখানে কোনটা উত্তর কোনটা হবে, এম কোনটার কম আছে, যেটার এম কম সেটা হবে উত্তর। এইখানে উত্তরটা হবে ম্যাগনেসিয়াম। এটা গেল, এটাও একটা ভালো কোশ্চেন। এখানে কি বলছে কোনটি প্রিজারভেটিভ নয়, এটা তো দেখে সবারই পারা উচিত। প্রিজারভেটিভ নয় কোনটি? চিনি প্রিজারভেটিভ, BHA এটাও একটা প্রিজারভেটিভ। তারপরে বলছে কি সোডিয়াম সালফেট, এই দুইটা নিয়ে মেইনলি হচ্ছে আমাদের কনফিউশনটা লাগা উচিত, যদি লাগে আর কি। সোডিয়াম সালফাইট, এখানে আমাদের সোডিয়াম সালফাইটটা হচ্ছে প্রিজারভেটিভ, বাকি যে আছে সোডিয়াম সালফেট এটা প্রিজারভেটিভ নয়। তো এই কোশ্চেনটা 8 নম্বর কোশ্চেনটার উত্তর হবে হচ্ছে সোডিয়াম সালফেট, নট সালফাইড। আচ্ছা, তারপর যে কোশ্চেনটা বলছে কি এটা CH3 হবে, CH3CuNH2 একটা অ্যামাইড আছে, অ্যামাইড থেকে আমাদের কি তৈরি করতেছে, অ্যামিন তৈরি করতেছে। অ্যামাইড হতে অ্যামিন তৈরিতে সর্বাপেক্ষা ভালো বিকারক ও বিক্রিয়ার শর্ত কোনটি? বলছে সর্বাপেক্ষা ভালো বিকারক। দেখো এখানে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আছে বা সোডিয়াম বোরোহাইড্রেট আছে, এই দুইটা দিয়েই কিন্তু হচ্ছে আমাদের অ্যামিনটা পাওয়া যাবে, কিন্তু আমাদের প্রশ্ন বলছে সর্বাপেক্ষা ভালো বিকারক কোনটি। সর্বাপেক্ষা ভালো বিকারকটা হবে এক্ষেত্রে হচ্ছে শুষ্ক ইথারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। কেন হবে, এখানে যে তোমার হচ্ছে যে
সোডিয়াম বোরোহাইড্রেট থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটটা ভালো একটা রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্টের ক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যেটা আছে এটা এই সোডিয়াম বোরোহাইড্রেট থেকে বেটার, এই কারণে এটা হচ্ছে সর্বাপেক্ষা ভালো। আর তো এখানে তারপর আরেকটা পার্ট আছে হচ্ছে বিক্রিয়ার শর্ত কোনটি। এখানে দুইটা শর্ত দেখা যাচ্ছে যে অ্যালকোহলে হবে নাকি শুষ্ক ইথারে হবে। এখন এই বিজারকগুলোকে, রিডিউসিং এজেন্টগুলোকে আমরা যদি হচ্ছে অ্যালকোহল বা পানিতে ইউজ করি, অ্যালকোহল বা পানিতে ইউজ করলে ওরা কি করে, প্রথমে অ্যালকোহল বা পানির সাথে বিক্রিয়া করা ওটা নষ্ট হয়ে যায়। আমাদের এই বিক্রিয়ার শর্তের জন্য লাগে হচ্ছে অ্যানহাইড্রাস লাগে, অ্যানহাইড্রাস লাগে। আর এখানে ভালো হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এটা এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে যে প্রশ্নটা বলছে কোন পরীক্ষা ফেনল শনাক্তকরণে ব্যবহার করা হয়। টলেন বিকারক কিসে শনাক্তকরণে ব্যবহার করা হয়? টলেন বিকারকটা আমাদের ব্যবহার করা হয় হচ্ছে ওই যে 2,4-DNP যে প্রথমে কার্বনিলমূলক শনাক্তকরণ করা হয়, তারপর টলেন বিকারকটা দিয়ে দেখা হয় যে সেটা হচ্ছে অ্যালডিহাইড নাকি কিটোন। অ্যালডিহাইড হলে নর্মালি হচ্ছে বিক্রিয়া দেয় টলেন বিকারক বা ফেলিং দ্রবণের সাথে, কিটোনটা বিক্রিয়া দেয় না। তার মানে এটা এটা দিয়ে হচ্ছে অ্যালডিহাইড। দেখি লুকাস বিকারক দিয়ে কি করি। লুকাস বিকারক দিয়ে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য দেখি। আর কার্বিলেমিন দিয়ে আমরা কি করি হচ্ছে 1 ডিগ্রি এমিন শনাক্তকরণ। 1 ডিগ্রি আরে 1 ডিগ্রি এমিন শনাক্তকরণ করি। আর এখানে যে বাকি যে অপশনটা আছে লিবারম্যান পরীক্ষা দিয়ে আমরা ফেনল শনাক্তকরণ করি। লিবারম্যান পরীক্ষা দিয়ে ওই যে হচ্ছে Na2 আর হচ্ছে এই যে লিবারম্যান পরীক্ষায় এই দুইটা দিয়ে ফেনল শনাক্তকরণ করি আমরা। আচ্ছা, তারপরে বাকি যে প্রশ্নটা আছে বলছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, লবণ সেতু আর হচ্ছে কপার 2+ আয়ন থেকে হচ্ছে আমাদের কপার। এই গ্যালভানিক কোষ্ঠী সম্পর্কে কোন উক্তি সঠিক? কপার ইলেকট্রোডে জারণ ঘটে না, জারণ ঘটে অ্যানোডে। আর লবণ সেতুর ডান পাশে যেটা থাকে সেটা ক্যাথোড। কপার ইলেকট্রোডে জারণ ঘটে না, তার মানে এই উক্তি সঠিক না। বলছে কপার ইলেকট্রোডটি অ্যানোড না, এক্ষেত্রেও অ্যানোডটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড। বলছে কোষ বিক্রিয়াটা হলো জিঙ্ক 2+ প্লাস কপার সলিড না, এখানে প্রথমে হবে জিঙ্ক প্লাস কপার 2+, তার মানে এটাও ভুল। তারপরে বাকি আছে কি, ইলেকট্রন জিঙ্ক থেকে কপার ইলেকট্রোডে প্রবাহিত হয়। চলো এটা দেখি আমরা। হ্যাঁ, এটা ধরো আমাদের হচ্ছে, এটা তো লবণ সেতু, সল্ট ব্রিজ, এটা হচ্ছে জিঙ্কের অ্যানোড, এটা হচ্ছে কপারের ক্যাথোড। এই ক্ষেত্রে কি হবে জানো, এই ক্ষেত্রে হচ্ছে গ্যালভানিক কোষ যেহেতু বলে দিছে, যে এখানে গ্যালভানিক কোষ কিন্তু বলে দিছে, গ্যালভানিক কোষে অ্যানোড কি হয়, অ্যানোড হয় নেগেটিভ, ক্যাথোডটা হবে আমাদের হচ্ছে পজিটিভ। তার মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। বিদ্যুৎটা প্রবাহিত হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। বিদ্যুৎটা যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয় তাহলে ইলেকট্রনটা অবশ্যই নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রনের প্রবাহ হবে। তার মানে
কি হচ্ছে, জিঙ্ক অ্যানোড থেকে কপারের দিকে যাচ্ছে। অর্থাৎ ডি নাম্বার যে অপশনটা বলছে আমাদের, ইলেকট্রন জিঙ্ক থেকে কপার ইলেকট্রোডে প্রবাহিত হয়, এটা সত্য। তারপর আসা হচ্ছে এইটা, এখানে কি বলছে, বিক্রিয়াটির জন্য সাম্যাঙ্ক কেসি এর একক কোনটি? আচ্ছা ঠিক আছে, এক্ষেত্রে কেসি সমান কি, হ্যাঁ বলো তো। কেসি সমান হচ্ছে আমাদের Fe3+ ডিভাইডেড বাই সিলভার প্লাস ইন্টু Fe2+, এরকম না? এটা নেই নাই কেন? কারণ কেপি বা কেসি এর সময় সলিড যে সাবস্টেন্স আছে সেটার নেওয়া হয় না, খেয়াল রাখবে কিন্তু, এটা কিন্তু এই যে সলিড সলিড দেখে নিই নেই। তো এটার আমাদের চাইছে তো একক, একক কি আসবে, এই ঘনমাত্রাটুকুর একক কি, মোল পার লিটার, নিচে মোল পার লিটার ইন্টু মোল পার লিটার। একটা মোল পার লিটার, একটা মোল পার লিটার কাটা, থাকবে কি, থাকবে হচ্ছে 1/মোল পার লিটার। 1/মোল পার লিটার যদি থাকে তার মানে সেটাকে উল্টে যাবে, এটা হবে আমাদের হচ্ছে লিটার পার মোল। লিটার পার মোল অপশনে কই আছে, লিটার পার মোল কই আছে, কই আছে, এই যে এটা সি নাম্বার অপশন, লিটার পার মোল, লিটার পার মোল এখানে আছে। তারপর বলছে নিচের কোনটি অ্যারোমেটিক নয়, এটা একদম সহজ কোশ্চেন তাই না, নিচের কোনটি অ্যারোমেটিক নয়। অ্যারোমেটিসিটি পড়ার সময় আমরা এই টপিকটা অবশ্যই ধরি। অ্যারোমেটিক হওয়ার শর্তগুলো কি, ওই যে আমাদের হচ্ছে sp2 সংকরিত সবগুলো কার্বন থাকা লাগে, প্লানার হওয়া লাগে, তারপর হচ্ছে হাকেল তত্ত্ব মেনে চলা লাগে, কনজুগেশন থাকা লাগে। এটা কি সাইক্লোপ্রোপিনাল ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিনাল ক্যাটায়নটা অ্যারোমেটিক, এটা তো ন্যাপথলিন, ন্যাপথলিনটাও অ্যারোমেটিক। তারপরে এখানে যে এই যে স্ট্রাকচারটা আছে, নাইট্রোজেনে কিন্তু লোন পেয়ার আছে, লোন পেয়ার সহ, এটাও অ্যারোমেটিক। এইখানে এই সি নাম্বার অপশনটা অ্যারোমেটিক না, এটা বাদে বাকি সবগুলি কিন্তু অ্যারোমেটিক। তারপর এখানে বলছে নিচের আয়নগুলোর কোনটি ক্ষুদ্রতম, এরকম তো পর্যায় সারণীতে তাই না। তো কি আমরা কি জানি যে একই গ্রুপের উপর হতে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে হচ্ছে আকার বাড়ে, তার মানে আমাদের যে নিচে যে পটাশিয়ামটা দিছে এই অপশনটা প্রথমেই বাদ, কারণ পটাশিয়ামের প্লাসে যে আকারটা এটা সোডিয়ামের আকার থেকে বড়, আর আমাদের প্রশ্নে চাইছে হচ্ছে কোনটি ক্ষুদ্রতম। তো আমরা কম্পেয়ার করব হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে। এখন এই তিনটার মধ্যে দেখো সবগুলোর হচ্ছে আয়ন দিছে, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। একই পর্যায়ের যদিও বা বাম থেকে হচ্ছে ডানে গেলে আকার ছোট হয়, কিন্তু আমরা ক্যাটায়নের ক্ষেত্রে কীরকম হিসাব করি, সেমভাবেই আয়ন একটা মুক্ত মৌলের থেকে হচ্ছে তার ক্যাটায়নের আকার ছোট হয় আর অ্যানায়নের আকার বড় হয়। তারপরেও এখানে ইলেকট্রন প্লাস প্রোটন, সোডিয়ামের জন্য কত, সোডিয়ামের জন্য এখানে ইলেকট্রন আছে 10টা, প্রোটন আছে 11টা, ম্যাগনেসিয়ামের জন্য আছে হচ্ছে 10টা ইলেকট্রন, 12টা প্রোটন, অ্যালুমিনিয়ামের জন্য আছে হচ্ছে 10টা ইলেকট্রন, 13টা প্রোটন। এইখানে সংখ্যাটা যেখানে বেশি হয় না সেটার হচ্ছে প্রোটনগুলো তুলনামূলকভাবে এখানে 13টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে টান দিয়ে নিউক্লিয়াসের কাছাকাছি রাখতেছে, আর এখানে দেখো 12টা, এখানে আছে 11টা। তো যেখানে বেশি প্রোটন সেই তো ইলেকট্রনগুলোকে টান দিয়ে নিউক্লিয়াসের তত কাছাকাছি রাখবে, ফলে কি হয়, ইলেকট্রন প্লাস প্রোটনের নাম্বারটা যত বেশি হয় ওর আকারটা তত ক্ষুদ্র হয়ে যায়। তো এখানে আমাদের উত্তরটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। এখানে আয়নগুলোর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। তারপর যেই প্রশ্নটা, এটা তো অনেকবার পারার কথা, বোর্ড এমসিকিউতেও আসে, ডিউতে ভার্সিটিতে আসে মেবি। আর সর্বোচ্চ যুগ্ম ইলেকট্রন কোথায় আছে, এটা আমাদের ইলেকট্রন বিন্যাস করলেই তো পাই। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 18 3d5 4s1। এখন যদি আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা করি,
3d5 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর আছে হচ্ছে আমাদের 4s1 এখানে একটা এখানে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন আছে এখানে অযুগ্ম ইলেকট্রন আছে আমার কয়টা টোটাল এই যে 6টা অযুগ্ম ইলেকট্রন আছে এটার উত্তর হবে ক্রোমিয়াম এই তো মোটামুটি সহজেই ছিল না পারার মতো প্রশ্ন একটাও ছিল না বলা যায় এই যে যদি হচ্ছে নিচের কোনটিতে স্থায়ী ডাইপোল আছে SF4 সন্নিবেশ বন্ধন গঠন করে না CCl4 আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করে না তারপর এখানে হচ্ছে কোন গ্যাসটি গাড়ির ইঞ্জিনের দহনের সময় যা এসিড বৃষ্টিতে অবদান রাখে বইয়ের প্রশ্ন 1 গ্রাম জলীয় HCl এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে ম্যাগনেসিয়াম প্রাকৃতিক প্রিজারভেটিভ নয় সোডিয়াম সালফেট আর হচ্ছে এই বিক্রিয়াটার জন্য একক লিটার পার মোল অ্যারোমেটিক নয় তারপর এই সমতাটা 3:1 এখানে কিন্তু বি আর সি এর অনুপাতটা চাইছে এ আর বি এরটা কিন্তু চায় নাই এটা ক্লিমেনসন বিজারণ জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দেখেই বোঝা যাচ্ছে বিজারণে তৈরি হবে কি টলুইন তৈরি হবে এখানে অ্যামাইড হতে এমিন তৈরি হচ্ছে শুষ্ক ইথারে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ফেনল শনাক্তকরণে ব্যবহার করা হচ্ছে লিবারম্যান পরীক্ষা আর গ্যালভানিক কোষ্টার জন্য সত্যি হচ্ছে ডি নাম্বার অপশনের সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আর সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন থাকে ক্রোমিয়ামে এই পর্যন্তই ছিল তোমাদের এমসিকিউ পার্টটুকু ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি দিদার হোসেন সৌরভ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগে আজকে আমি তোমাদের সাথে ডিউ এ ইউনিটের ম্যাথের সলভ নিয়ে আমি কথা বলবো আর ডিউ এ ইউনিটের কোশ্চেনটা কিন্তু এত একটা কঠিন হয় নাই আর কি ধরো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের তুলনায় দেখো 23-24-এ বা 24-25 এটা সোজা হয়েছিল বা 22-23 কিন্তু অনেক কঠিন হয়েছিল এরকম কিন্তু কঠিন কোশ্চেন হয় নাই কোশ্চেন মধ্যে স্ট্যান্ডার্ডই করছে তুমি যদি এই 15টার মধ্যে কমপক্ষে 12টা না পারো তাহলে কিন্তু তুমি রিস্ক চলে আসো তো আমরা শুরু করি দেখো এটাকে তোমাকে বলছে যে 5y² প্লাস সাইন ওয়াই 5y² প্লাস সাইন ওয়াই ইজিক্যাল টু x² হলে dy/dx এর মান কত এটা কিন্তু একটা অব্যক্ত ফাংশন তাই না অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শর্টকাট জানি শর্টকাটটা কি মনে আছে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে শর্টকাট ছিল dy/dx ইজিক্যাল টু মাইনাস ডেল ডেল এক্স ভাগ ডেল ডেল ওয়াই ঠিক আছে ডেল ডেল এক্স মানে কি ডেল ডেল এক্স মানে তুমি উপরে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা আর ডেল ডেল ওয়াই মানে কি তুমি নিচে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা ঠিক আছে তো আমরা এটা করি এর আগে একটা কাজ করে নেওয়া লাগবে অবশ্যই এগুলোরে এক সাইডে নিয়ে আসা লাগবে ঠিক আছে তাহলে তুমি এক সাইডে নিয়ে আসো এক সাইডে নিয়ে আসতে চাও তাহলে 5y² প্লাস সাইন ওয়াই মাইনাস x² ইজিক্যাল টু 0 এখন তুমি x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে x বাদে বাকি সবাইকে আমার কনস্ট্যান্ট হয়ে যাবে যদি আংশিক অন্তরীকরণ করি তাই না তো এটাকে দেখো 5y² কি কনস্ট্যান্ট তো ডিফারেন্সিয়েট করলে কি আসবে 0 x এর সাপেক্ষে যেহেতু করতেছি y এর সাপেক্ষে sin y কি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে কি আসবে 0 আর যদি আমি x² এর ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে -x² ডিফারেন্সিয়েট করলে আসবে -2x আর আগে তো একটা মাইনাস আছে এটা কিন্তু সূত্রের মাইনাস এটা তোমার মাস দেওয়া লাগবে আচ্ছা আর তোমার নিচে কি করা লাগবে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ তাই না y এর সাপেক্ষে করলে দেখো তো 5y² রে আংশিক অন্তরীকরণ করলে কি আসবে বা ডিফারেন্সিয়েট করলে তোমার আসবে 10y ভালো কথা আর তুমি sin y রে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কি আসবে প্লাস cos y তো এই মাইনাস মাইনাসে কাটা যায় তো আমার উত্তর কি থাকে আলটিমেটলি উত্তর থাকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় আর কি 2x ভাগ 10y প্লাস cos y উত্তর কোনটা উত্তর এলো ডি নাম্বারটা ঠিক আছে আচ্ছা এরপর তোমার কোশ্চেন এলো এরপরের কোশ্চেন এলো এটা বিপরীত ত্রিকোণমিতির বা ত্রিকোণমিতি যেটাই বলো একদম ইজি কোশ্চেন ত্রিকোণমিতি একদম ইজি কোশ্চেন আসছে দেখো তোমারে বলছে যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5 হলে তোমার 1 - tan স্কয়ার থিটা ভাগ 1 + tan স্কয়ার থিটা এর মান কত ঠিক আছে এখন দেখো তোমার থিটার মান যদি tan ইনভার্স থিটার মান যদি তোমার tan ইনভার্স 3/5 হয় সাইন ইনভার্স 3/5 হয় থিটার মান তোমার সাইন ইনভার্স 3/5 হলে তুমি এটা বলতে পারো না যে এটা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কি আসবে sin থিটা
ইজ ইকুয়াল টু 3/5। আমি যদি আর কি তোমার যদি আমি সাইন উভয় পক্ষে সাইন নিই, ঠিক আছে না, উভয় পক্ষে সাইন দেখি সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5। আর তোমার কাছে কি চাইছে 1 - tan স্কয়ার থিটা ভাগ 1 + tan স্কয়ার থিটা। এখন তুমি এটা নানাভাবে করতে পারো, অনেকের মাথায় কি সূত্র আসতে পারে, সূত্র আসলে চিন্তা করো যে কোন সূত্র পড়বে, আমার তো মিলতেছে না, এত কষ্ট করার দরকার নেই। তুমি ত্রিভুজ পারো না, তুমি ত্রিভুজ বানাতে পারো, এটা করে ফেলো। এটাতে আমি সমকোণে একটা ত্রিভুজ নেই, আর যদি থিটা নেই, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ না, তো লম্ব কোনটা 3, অতিভুজ কোনটা 5, তাহলে ভূমি কত হবে, ভূমি হবে √5² - 3² সমান কত 4। এটা আমরা ছোটবেলা থেকে করে আসতেছি। তাহলে আমি এই জায়গাতে আমি tan থিটার মান একদম ইজিলি পেয়ে যাবো। tan থিটার মান কত আসবে, tan থিটার মান লম্ব বাই ভূমি, তাহলে কত 3/4। ঠিক আছে, এখন তোমার কি চাইছে 1 - tan স্কয়ার থিটা ভাগ 1 + tan স্কয়ার থিটা। তো 1 - tan থিটার মান কত আমি পেয়েছি 3/4, তো 3/4 হোল স্কয়ার ভাগ 1 + tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটার মান কত হবে, tan থিটার মান কত পেয়েছি 3/4। তো ক্যালকুলেশন করি আমরা, তো 3² মানে 9/16, আর এই জায়গায় কত আসবে 1 + 9/16। তো এটাকে লসাগু করি তো কত আসবে 16, আর উপরে কত থাকবে 16 - 9, 16 - 9, আর নিচে কত থাকবে 16 + 9 ভাগ 16। এই 16 আর 16 কাটা যায়, আর তোমার কত থাকে 16 - 9 কত 7, আর নিচে কত 16 + 9 সমান 16 + 9 সমান 16 + 9 সমান আমার আসতেছে 25। ঠিক আছে 25। তো আমার উত্তর কত, উত্তর হলো আমার এ নাম্বারটা, উত্তর হলো আমার এ নাম্বারটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা শেষ করলাম, এটা আমরা আশা করি বুঝছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 3 নাম্বার কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেনে বলছে যে a = 1 0 0 0 2 0 আর 0 0 3। এটা কিন্তু একটা তোমার কর্ণ ম্যাট্রিক্স দেওয়া আছে। বাম দিকে প্রদত্ত এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে এ ম্যাট্রিক্সের নির্ণয় কোটি, মানে কি তুমি ম্যাট্রিক্সের থেকে তুমি এক্সট্রা কে গুণ করছো। ঠিক আছে, তুমি কি ম্যাট্রিক্সের সাথে কি করছো, এক্সট্রা কে গুণ করছো। ঠিক আছে, তোমার কাছে চাইছে কি এটার মান কত। ঠিক আছে, তোমার কাছে চাইছে এটার মান কত। দেখো তোমার এই জায়গায় তুমি যে ফার্স্টে তোমার যেটা করতে পারো, তুমি কে এটার গুণ করে দাও, ওরা যেটা বলছে তুমি ওদের কথা রাখো। তো কে দ্বারা গুণ করলে কি আসবে, কে 0 0 0 2k 0, আর তোমার 0 0 3k। এখন যদি তোমার কাছে এটা চাই যে এটার নির্ণায়ক কোনটা, নির্ণায়ক চাইলে কি করা লাগবে, মডুলাস অফ কে এ। মডুলাস, এখন তুমি একটা কথা ভালো করে শোনো, যদি তোমার কোনো একটা কর্ণ ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, এটাকে তোমার এই বরাবর তোমার ম্যাট্রিক্সের ভুক্তিগুলো আছে, তুমি কি করবা জানো, এগুলোর সবগুলো গুণ করে দিবে। গুণ করলে কি আসবে, কে ইন্টু 2k ইন্টু 3k। এটা গুণ করলেই তোমার আনসার মিলে যাবে। ঠিক আছে, কে ইন্টু 2k ইন্টু 3k, এটা করলে তোমার আনসার মিলে যাবে। এটাকে জায়গা কম, আমরা নিচে দেখি, একটু কে ইন্টু 2k ইন্টু 3k। ঠিক আছে, এটা করলে কি আসবে 3 ওকে 3 3 দুগুণে 6, তো 6k³। তো আনসার কোনটা, আনসার হলো সি নাম্বারটা। ঠিক আছে, আশা করি বুঝছি, এটা একদম ইজি ম্যাথ ছিল। তো আমরা নেক্সট পেতে আগে, এখন তোমারে বলছে যে x - 1/x⁸ এর বিসিতে x বর্জিত পদ কোনটা। আচ্ছা, এই ম্যাথ তো তোমাদের শর্টের বাইরে আসছে নাকি, শর্টের বাইরে তো অনেকেই পড়ো না, এই ম্যাথ দেখে ভয় পেয়ে গেছো, কিন্তু এটা একটা ট্রিক আছে, এটা একটা ট্রিক আছে। বর্ধিত পদ পদটি কত, পদটি কত না, এই যে একটা কোশ্চেনটা এই যে একটু ভুল আছে, এটা হবে পদটি কততম হবে, বুঝছো, এই জায়গায় তোমার একটা কোশ্চেন একটু খালি ভুল আছে, এটা কত দাও, এটা হবে পদটি কততম, এটা হওয়া উচিত। কত কত মানতে এটা মিলে না, বুঝছো, এটা ওরা ভুল করছে, এটা ওনারা ভুল করছেন, কোশ্চেনটা ভুল দিচ্ছেন আর কি। যাই হোক, তো দেখো এখন তোমার একটা কথা বলো, তোমার তো এটা জানো, তুমি ছোটবেলা থেকে সূত্র পড়ে আসছো যে আমি এটা পারি a+b⁴n এর, এটা 9 10-এ পড়ে আসছো, টি আর প্লাস 1তম পদ কি হইতো, টি আর প্লাস 1 ইজিক্যাল টু কি হইতো, মনে আছে, মনে আছে কি আমাদের এন সি আর x⁻n−r এক্স দিছি না, তো আমার a⁻n−r ইন্টু b⁻r ইন্টু b⁻r। এটা সুন্দর করে দিই, এন সি আর x⁻n−r ইন্টু y⁻r
ঠিক আছে, এটাকে আমরা এক্স প্লাস ওয়াই দিই, তাহলে সবচেয়ে ভালো হয়, যেটা আমরা অভ্যস্ত এটা দিই প্লাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো তোমার এই জায়গায় তোমার চাইছে কি এক্স বর্জিত পদ, মানে কি তোমার এক্সটা থাকবে না। এখন তুমি একটুখানি বুদ্ধি খাটাও, এই জায়গায় তোমার আর এন মাইনাস আর, এই জায়গায় কি আর। এখন দেখো তোমার এই জায়গায় এক্স আর ওয়াই জায়গায় কি আসছে, আসছে এক্স, আর কি আসছে 1/x। ঠিক আছে, এখন তুমি দেখো কখন এটা এক্স বর্জিত পদ, মানে কি এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার কত, এই জায়গায় 0 আসবে, কত বলতো, এক্স আর এক্স কাটাকাটি যাবে, সোজা বাংলায় বললে যখন তোমার এই জায়গায় 4 আসবে আর এই জায়গায়ও 4 আসবে। ঠিক আছে কিনা, এই 4টা কেমনে আসে জানো, এই 4টা আমার এভাবে আসে না, 8 - 4 লিখলে কি তোমরা খুব বেশি রাগ করবা, রাগ করবা না। তাহলে আমি এটা বলতে পারি না যে এটা কি অ্যাকচুয়ালি, এটা হলো 8c4 x⁴ 8 - 4 ইন্টু 1/x⁴। এটা কি আমরা দেখতে পারি, একদম ইজিলি দেখতে পারি ভাইয়া, x⁴ 8 - 4 ইন্টু 1/x⁴। ঠিক আছে, তো এই জায়গায় দেখতেছো আমার আর এর মানটা কত, অ্যাকচুয়ালি এই জায়গায় আমার আর এর মানটা হলো কি 4। তাহলে কততম পদ, পদ হলো কততম, পদ হলো 4 + 1 = কত, 5তম। আইনি বুঝছো, আশা করি বুঝছো। ঠিক আছে, এটা তো বুদ্ধি দিয়ে ম্যাথ করা যাবে। তুমি কি করছো, আমি আবার রিক্যাপ করি। ঠিক আছে, তুমি কি করছো, x + y⁴n এ টি আর প্লাস 1 তম পদ, টি আর কমাও, টি আর প্লাস 1 দিলা, তুমি কি এটা সূত্র কি NCR x⁴n - r * y⁴r। এখন তুমি ম্যাথটা পারো না, ধরলাম তুমি ম্যাথ ভুলে গেছো, 9 10 ম্যাথ ভুলে গেছো, তোমার কিচ্ছু মনে নেই, 9 10 খালি এই সূত্রটা মনে আছে, কিন্তু তোমার ম্যাথটা কিভাবে করতে এটা ভুলে গেছো। তো কিন্তু তোমার বুদ্ধি তো আছে মাথার মধ্যে না, বুদ্ধি অনুযায়ী তুমি কি করলা, তুমি কিন্তু এটা জানো এক্স বর্জিত পদ মানে কি এক্স এর পাওয়ার কত 0, এক্স এর পাওয়ার কত 0। তাহলে তুমি কি করছো, তুমি এটাকে ধরে নিছো কি, তুমি এটা বুঝতেছো যে x⁴ এর সাথে আমি যদি x 1/x⁴ গুণ করি, তাহলে কি এই 4 আর এই 4 কাটা হয়ে কি আমার 1 চলে আসে, বা x⁴ চলে আসে কিন্তু। ঠিক আছে কিনা, তো এই 4 রে তো আমি এইভাবে রাখলাম সূত্রের y⁴r এর মতো করে রাখলাম, আর এই 4 রে আমি কিভাবে লিখতে পারি n - r এর মতো করে 8 - 4 লিখতে পারি, পারি কিন্তু একদম ইজিলি পারি। তো তোমার কি 8c4, তো আমি একটু আরেকটু লাইন আগাই, যে আমার সূত্রের সাথে একদম ভালো করে মিলাই দিই, আমি তো এটা মাথায় করছি, আমি তো সূত্রের সাথে একটু লাইনে মিলাই, যে n8c4 x⁴ 8 - 4 8 - 4 ইন্টু 1/x⁴। তো তো আর এর মান কত, আমার এই জায়গা থেকে বুঝতেছি আমি আর এর মান কত, এই জায়গা থেকে আর এর মান কত, আর এর মান তোমার 4। আর তোমার এই পদটা কততম হইলো, তাহলে তুমি দেখো এই যে কিন্তু আর এর মান কিন্তু পদ না, 4 কিন্তু অপশনে আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। তোমার উত্তর কত, 4 + 1 টি আর প্লাস 1, তার মানে কত 4 + 1 মানে কত 5তম। ঠিক আছে, আচ্ছা এটা বুঝলাম, এটা শর্টের বাইরে ছিল, তো এটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না, এটা তো অ্যাকচুয়ালি বুদ্ধি খাটাও করা যায়। আচ্ছা এখন তোমারে বলছি যে এটা দেখো, এটা ইন্টিগ্রেশনের ম্যাথ, এটা একটু কনসেপচুয়াল ম্যাথ, এটা একটু কনসেপচুয়াল ম্যাথ আমি স্বীকার করি। দেখো তোমারে বলছে যে 0 থেকে 1 তো f(x) dx = 2, 0 থেকে 1 f(x) dx = 2, আর 0 থেকে 5 f(x) dx = 5 1। তো 1 থেকে 5 f(x) dx এর মান কত। তো আমি ধরো কিছু বুঝতেছি না, কিন্তু এতটুকু তো বুঝি যে এটা কি 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করে আমার কত আসে, আমি f(x) এটা ধরে নিলাম, আমি ইচ্ছা মতো এটা ধরে নিলাম, এটা কি 0, একটা ধরলাম 0, আরেকটা ধরলাম কি 1, আরেকটা ধরলাম কি 5। এখন তোমার বলছে যে 0 থেকে 1 এটা করলে তোমার কত আসে, এই পর্যন্ত কত আসে তোমার 2। ঠিক আছে, আর তোমার কাছে কি বলছে 0 থেকে 5, 0 থেকে 5 মানে কি এই পর্যন্ত করলে তোমার ইন্টিগ্রেট করলে কত আসে, এটা ইন্টিগ্রেশন মানে কি তোমার এটা এরিয়া বের করা, ইন্টিগ্রেশন মানে কি তোমার এরিয়া বের করা। হয়তো 0 থেকে 1 মানে কি এটা মিন করছে, 0 থেকে 5 মানে কি 0 থেকে 5 মানে আমার এই ধরো এই বেগুনি কালারটা মিন করছে। ঠিক আছে, 0 থেকে 5 মানে আমার এই বেগুনি কালারটা মিন করছে, এই বেগুনি কালারটার মান কত, এই বেগুনি কালারটার মান ওরা বলে দিচ্ছে 1। ঠিক আছে, এখন তোমার কাছে চাইছে হলো, তোমার কাছে চাইছে ধরো আমি লাল কালার দিয়ে ডিনোট করি 5 থেকে 1, তার মানে কি তোমার কাছে এইটা চাইছে। দেখো তো তোমার এটা তুমি বলতে পারো না যে তোমার 1 থেকে 5 কি তোমার এই মোট অংশ যেটা আছে, মোট অংশ থেকে এইটুকু বাদ দিলে হয়ে যায় না, এটা কিন্তু তুমি বুঝতেছো, এই মোট অংশ থেকে এইটুকু বাদ দিলে হয়ে যায়, তো মোট অংশ থেকে এটুকু বাদ দাও তো কত আসবে, মোট অংশ থেকে এটুকু বাদ দিলে মোটের মান কত, মোটের মান হলো, মোটের মান কিন্তু এটা কিন্তু খুব খেয়াল, মোটের মান কিন্তু 1, তো আগে 1 বাদ দেওয়া লাগবে, এটা কিন্তু ভুল করা যাবে না, আর কি 1 বাদ দেওয়া লাগবে, 1 মাইনাস এটুকু কত 2 সমান কত -1, এটাই হলো আমার উত্তর। বুঝছি, আমি আবার বলতেছি, দেখো তোমার বলছে যে 0 থেকে 1 ইন্টিগ্রেট করলে কত আসে 2, 0 থেকে 1 তোমার ইন্টিগ্রেট করলে কত আসে 2, এটা আমরা সবুজ করে ডিনোট করলাম। আর তারপর তোমার কি বলছে 0 থেকে 5 যদি আমি ইন্টিগ্রেট করি একটা ফাংশনে, তাহলে আমার কত আসে 1, 0 থেকে 5 মানে কি এইটুকু, আমি বেগুনি দ্বারা ডিনোট করলাম, এটা কি আমার 1 আসে। এখন তোমার কাছে চাইছে 1 থেকে 5 মানে এইটুকু চাইছে, তো তুমি দেখো এইটার থেকে তুমি যে এইটুকু বাদ দাও তাহলে কিন্তু এটা পাওয়া যাবে না, একদম ইজি জিনিস কিন্তু এটা জাস্ট বুদ্ধির ম্যাথ। ঠিক আছে, কিন্তু একটু কনসেপচুয়াল ছিল, আমি এটা স্বীকার করি। আচ্ছা আচ্ছা এখন আমরা 6 নম্বরে যাই। ঠিক আছে, 6 নম্বরে কি বলছে আমার, 6 নম্বরে এটা বলছে যে x এর কোন মানের জন্য f(x)
সাইন কিউব এক্স কজ এক্স, আর এক্সের মাত্রা কত দেওয়া, এক্সের তোমার রেঞ্জ কত দেওয়া আছে 0 থেকে পাই অবধি নাকি, এর মান ক্ষুদ্রতম হবে। তো তোমার এটা কীভাবে করবা, এটাও তুমি বুদ্ধি খাটায় করতে পারো। বুদ্ধি খাটায় কীভাবে করবা জানো, ওটিতে পাঠায় ম্যাটারে। ওটি মানে কি, অপশন টেস্ট করলে তুমি এটা করতে পারবা। ঠিক আছে, তুমি এটা অপশন টেস্ট করো তাহলে তুমি এটা করতে পারবা। এখন তোমার অপশন টেস্ট কীভাবে করবা, মানে তুমি মানগুলো বসাবা, এক্সের মানগুলো বসায় দেখবা কি কোনটার মান একদম সবচেয়ে ক্ষুদ্রতম আসে। ফার্স্টে তুমি একটা কথা বলো, তোমার যদি আমি জিজ্ঞেস করি ভাইয়া তোমার -2 0 আর 2 এটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কে, তুমি বলতে পারবে না যে -2টা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম, মাইনাস মানটা কিন্তু 0 থেকেও ক্ষুদ্রতম, এটা তুমি বুঝছো। এখন দেখো তোমার এই জায়গায় দেখো 0 বসাইলে এটা ফর শিওর সাইন কিউব এক্স এটার মান কত 0 চলে আসবে। 0 বসাইলে এটা সাইন এক্সের মান যদি আমি 0 বসাই, সাইন 0 কিউব ইন্টু কজ থাকুক একটা কিছু সমস্যা নেই, এটা তোমার 0 চলে আসবে। এটা তুমি ভালো করে বুঝতেছো। আর বাকিগুলো কিন্তু তোমার প্রথম কোয়াড্রেন্টে আছে, তাই না? প্রথম কোয়াড্রেন্টে আছে মানে কি তোমার এটার মান কিন্তু অবশ্যই, যেহেতু কিউব আর কজ আছে তাহলে তোমার এই দুটা প্লাস আর একটু প্লাস গুণ করে, যেহেতু তুমি গুণ করতেছো সাইন কজ দুইটাই তো প্লাস, তো গুণ করে কি প্লাস পাবা। এই জায়গায় কিন্তু তুমি দুইটাই প্লাস পাবা, কিন্তু এই জায়গায় দেখো এটা কিন্তু তোমার 2π/3। 2π/3 মানে কি, এটা কোন চতুর্ভাগে পড়তেছে দেখো তো, 2π/3 মানে তোমার এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, ঠিক আছে কিনা? 2π/3 এর দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান কত, সাইনের মান পজিটিভ, কিন্তু তোমার এটাই কিন্তু কজের মান কত নেগেটিভ, তাই তুই প্লাস আর মাইনাস গুণ করে কিন্তু তুমি নেগেটিভ পাবা। নেগেটিভ মান যেহেতু পাইছো এটার মানে সবচেয়ে কম না, তো আনসার কোনটা হবে, আনসার হবে বি নাম্বারটা। কাহিনি বুঝছি, এটা কিন্তু ম্যাথ করো নাই। তুমি যদি নর্মালি অপশন টেস্ট করতে যাও তবুও তোমার মান বসাতে একটু সময় লাগবে, কিন্তু তুমি যদি বুদ্ধি কাটাও বা তোমার বিটা যদি লাস্টে থাকে ডিতে থাকে, অনেক সাইডে কিন্তু লাস্টেই ছিল, ঠিক আছে, তখন কিন্তু তোমার সময় লাগবে। কিন্তু যদি বুদ্ধি খাটাও চোখে থেকে কিন্তু তুমি তাকাতে পারবা যে এইগুলো সবগুলো 0 অথবা পজিটিভ, কিন্তু এইটা কিন্তু তোমার কোথায় পড়তেছে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কি সাইনের মান পজিটিভ, ঠিক আছে, কিন্তু কজের মান কিন্তু নেগেটিভ, তো পজিটিভ আর নেগেটিভ গুণ করে কি তোমার মাইনাস চলে আসবে। আর মাইনাসের মান কিন্তু 0 বা প্লাস সবগুলো থেকে কি ছোট, তো উত্তর কোনটা হবে বি নাম্বার। এরকম করে তুমি অনেক ম্যাথ আছে বুদ্ধি খাটায় তোমার যদি কোয়েশ্চেন কমনও না পারে তবুও তুমি বের করতে পারবে। আচ্ছা, তো আমরা নেক্সট ম্যাথে যাই। 7 নাম্বার বলছে, 7 নাম্বার ম্যাথটা একটু কঠিন, আমি স্বীকার করি 7 নাম্বার ম্যাথটা কঠিন। আর কি তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে ছিল কিন্তু তোমরা এটা খেয়াল করছো কিন্তু আমি জানি না। তোমার বলছে যে -4,3 বিন্দু হতে x² + y² - 8x - 6y + 9 = 0 বৃত্তের উপরস্থ বিন্দু সর্বনিম্ন দূরত্ব কত। তার মানে তোমার কি বলতেছে অ্যাকচুয়ালি, তোমার বলতেছে যে ধরো তোমার একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্তটা ভালোই সুন্দর বৃত্ত আছে, এই বৃত্তটা থেকে তোমার 4,-3 বিন্দু আছে, ঠিক আছে, একটা বিন্দু দিলাম 4,-3। বৃত্তের উপরস্থ, তো বৃত্তের উপরস্থ বিন্দু কিন্তু অনেকগুলো হইতে পারে। উপরস্থ বিন্দু এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, আমি একটু করে এগুলো যে কোনো কিছু হইতে পারে। তোমার কি চাইছে সর্বনিম্ন দূরত্ব চাইছে, সর্বনিম্ন দূরত্ব চাইছে না। সর্বনিম্ন দূরত্ব মানে কি তোমার দেখো তো, আমি যদি একটা কথা বলি, ধরো এটা একটা আঁকলাম, এটা দূরত্ব হবে, এই বিন্দু থেকে একটা আঁকলাম, এটা একটা দূরত্ব হবে, এই বিন্দু থেকে একটা আঁকলাম, এটা একটা দূরত্ব হবে, এই বিন্দু থেকে একটা আঁকলাম, সব কি দূরত্ব। কিন্তু বলো তো সবচেয়ে কম দূরত্ব কোনটা, একদম সোজাসুজি যেটা গেছে এটা কিন্তু সবচেয়ে কম দূরত্ব না, এটা কি বুঝতেছো? সোজাসুজি দূরত্ব কিন্তু সবচেয়ে কম দূরত্ব, মানে লম্ব দূরত্ব এটা আছে এটা কিন্তু সবচেয়ে কম, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার বাকি দুইটা কি, বাকি দুইটা তুমি মুছে দাও, বাকি দুইটা তুমি মুছে দাও, বাকি দুইটা তুমি মুছে দাও, তুমি বুঝে গেছো এইটুকু। তারপরের কাজ কি, তারপরের কাজ হলো আরেকটু বুদ্ধির কাজ। দেখো তোমার এই বৃত্তের কেন্দ্র তুমি বের করতে পারবা, কেন্দ্র কত হবে, এই বৃত্তের কেন্দ্র -2 আর -2 দ্বারা ভাগ করো, কত আসবে 4,3। তো এটাকে তুমি দেখো কত আসবে তোমার 4,3। তো তোমার এটার থেকে এটা দূরত্ব তুমি ইজিলি বের করতে পারবা না, এই দুটা বিন্দু দূরত্ব কত আসবে 4 - 4 হোল স্কোয়ার প্লাস 3 প্লাস 3 হোল স্কোয়ার সমান কত 6 আসবে। তো এই দূরত্বটা কত 6। আবার তুমি একটা কথা বলো, এই বিধের ব্যাসার্ধ তুমি বের করতে পারবে না, একদম ইজি, কিন্তু ব্যাসার্ধ বের করবে কেমনে, r = √g² + f² - c। g² মান কত -4, আর কি তোমার এটা মাইনাস করে দিলে কিন্তু -g পাওয়া যাবে, এটা -g আর -f, তো এটার মাইনাস করে দিলে কি তুমি g আর f পাওয়া যাবে। আর f এর মান কত -3 স্কোয়ার - c মানে কত -9। তো কত আসতেছে দেখো 4 4 আচ্ছা আমরা করি 16 + 9 - 9, তো কত আসছে 4, ঠিক আছে। তো এইটুকু আবার কত আসলো, এই বৃত্তের ব্যাসার্ধটা আবার কত আসলো, এইটুকু আসছে আমার 4। তো এইটুকু কত হবে, এই বোল্ড অংশটুকু তুমি 6 থেকে 4 বাদ দিলে কি তুমি এইটুকু পাই যাবে না, একদম ইজি কাজ কিন্তু। তো এইটুকু কত হবে, এইটুকু হবে, এইটুকু আবার হবে 6 - 4 = 2। তো আনসার কোনটা, আনসার হইল ডি নাম্বারটা। কাহিনি বুঝছি, আশা করি বুঝছি। আচ্ছা এখন নেক্সট, এখন আমরা 8 নাম্বার পেতে যাব। দেখো এবার শর্টের বাইরের কোশ্চেন, শর্টের বাইরে বেশ কিছু কোশ্চেন আসছে কিন্তু খুব একটা কঠিন কিন্তু না, কিন্তু তোমাদের জন্য প্যারা হইতে পারে, কারণ তোমার 9-10-এ তোমার তো 9-10-এ শর্ট সিলেবাস ছিল তাই না,
না এটা শর্ট সিলেবাস ছিল, এখন তোমাদের প্যারা হইতে পারে। আচ্ছা দেখো তোমার বলছে যে f of x is equal to x square minus 1, g of x is equal to root over x, g of f of x এর মান কত, ডোমেন কত, ঠিক আছে, তোমার কাছে এটা জিজ্ঞেস করছে। তো দেখো তো g of গফ অফ x, তার মানে কি তুমি এটা বলতে পারো তো যে তোমার, তুমি এটা এইভাবে বলতে পারো যে তুমি জানো কি না g of f of x, এটা কিন্তু এইভাবে বলে, ঠিক আছে। এন্ড f of x এর মান কত বলা আছে, f of x এর মান বলছে x স্কয়ার মাইনাস 1, তো এটা কি হবে g of x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। এখন তুমি একটা কথা বলো, তোমার কি এটা মনে আছে যে আমি যদি f of x মানে কি, ধরো g of x ইজিক্যাল টু কি রুট ওভার x বলা আছে, তবে এই জায়গায় যদি দেখি g of মানুষ, ধরো আমি x এর জায়গায় দেখছি মানুষ, তাহলে কি হবে জানো, এটা যদি মানুষ লিখি তাহলে কি হবে রুট ওভার মানুষ হয়ে যাবে, মানে তুমি এই জায়গায় যা লিখবা এটা কি থেকে তাই হয়ে যাবে। তবে কি দেখছি এই জায়গায় g of x স্কয়ার মাইনাস 1, তাহলে আমার g of x স্কয়ার মাইনাস 1 কি আসবে, g of x স্কয়ার মাইনাস 1 আসবে x এর জায়গায় আমার কি বসবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1, ব্র্যাকেটের ভিতর যা আছে সব কি জায়গায় বসে যাবে, তো x স্কয়ার মাইনাস 1, এটুকু আমরা বের করলাম। তারপরের কাজ কি, তারপরের কাজ বলছে এটা ডোমেন নির্ণয় করো, এটা ডোমেন নির্ণয় করো। ডোমেনের জন্য তোমার কি করা লাগবে, ডোমেন মানে কি জানো, ডোমেন মানে হলো তুমি এই জায়গায় তুমি যেসব মান বসাতে পারতাছো, ঠিক আছে। তো দেখো তো এই জায়গায় তোমার, এই জায়গায় তুমি কিন্তু কোনো মাইনাস মান কি বসাতে পারবা, মাইনাস মান বসাতে পারবা না, বাকি তোমার শূন্য হোক বা এর চেয়ে বড় হোক যে কোনো কিছু বসাতে পারো, শূন্য বসাতে কিন্তু সমস্যা নেই, রুট ওভার জিরো ইজিক্যাল টু কি জিরো, এটা কিন্তু একটা সংজ্ঞায়িত মান, যে মানটা বসাইতে তোমার অসংজ্ঞায়িত এরকম কিছু বসাতে পারবা না। ধরো আমি যদি -2 বসাই যে রুটের ভেতরে, -2 কি সংজ্ঞায়িত না, তুমি মাইনাস বসাতে পারবো। তো আলটিমেটলি আমার কি, আমার হইলো এই যে এই রুটের ভেতরে যে অংশটা আছে, কি অংশ আছে x স্কয়ার মাইনাস 1, এটা কি তোমার কি হওয়া লাগবে x স্কয়ার মাইনাস 1 ইজ গ্রেটার ইকুয়াল 0 হওয়া লাগবে, ঠিক আছে। আর তোমার যদি এটা x স্কয়ার মাইনাস 1, তো তুমি এটা কিভাবে দেখতে পারো, এটা তুমি এভাবে দেখতে পারো x স্কয়ার ইজ গ্রেটার দেন 1, বা তুমি এভাবে দেখতে পারো x স্কয়ার ইজ গ্রেটার দেন 1 স্কয়ার, ঠিক আছে, এমন করে দেখতে পারো। এখন এটার ক্ষেত্রে একটা শর্টকাট আছে, শর্টকাটে কি জানো, তোমার যদি এরকম হয়, ঠিক আছে, তোমার যদি এরকম হয় তাহলে তোমার x এর মান হবে, শর্টকাটটা হইলো তোমার এটা জাম্প রুল বলে, ঠিক আছে। জাম্প রুল হইলো তোমার এখানে তুমি আঁকবা, তুমি একটা সংখ্যা রেখে এঁকে নাও, সংখ্যা রেখা এঁকে নাও, দেখো তোমার এই জায়গায় তুমি মানগুলো বসাও, তো কি কি আছে, এই 1 স্কয়ারে তুমি কি দেখতে পারো, চিন্তা করো তুমি রুট ওভার যদি 1 করো তো কি আসবে, দেখো রুট ওভার 1 করলে কি আসে, এক্স ইজ গ্রেটার ইকুয়াল, ইকুয়াল তো থাকবে, ইকুয়াল তো থাকবে প্লাস মাইনাস 1, তো একটা দেখো -1 আর একটা দেখো +1। এখন দেখো তোমার এই যে এই কোনোটা ঠিকঠাক আছে কিনা, তুমি দেখবা কোনোটা ঠিকঠাক আছে, যেটা ঠিকঠাক থাকবে ওইটা তো তোমার রেঞ্জ, ওইটা তো তোমার কি ওইটার মান, অসমতার মান, এটা তোমার শর্টকাট। তো তুমি দেখো যে 0 বসাও, এখানে -1 আর +1 এর মাঝখানে একটা বিন্দু দিলাম 0, এই 0টা যে জায়গায় বসাও, দেখো তো 0 0 কি গ্রেটার দেন 1, এটা কি ঠিক আছে, ঠিক নেই, তার মানে এটা হবে না। তোমার উত্তর দেখো আবার আরেকটা মান বসাও, একের চেয়ে বড় একটা মান বসাও, বলো 2, 2 যদি বসাও দেখো তো 2 স্কয়ার ইজ গ্রেটার দেন কি 1, 2 স্কয়ার ইজ গ্রেটার দেন কি 1, 2 স্কয়ার কিন্তু গ্রেটার দেন 1 হয়, মানে 4 ইজ গ্রেটার দেন 1, তো এটা ঠিক আছে, এটা হবে, এটুকু হবে, এটুকু হবে। আবার তুমি এদিকে দেখো তোমার এদিকে একটা মান বসাও, ধরো একটা মান দিলা -2, এদিকে একটা মান দিলা -2 যদি বসাও তাহলে কত আসবে, -2 স্কয়ার কত 4, 4 ইজ 4 কিন্তু গ্রেটার দেন 1, তো এটাও ঠিক আছে। তাহলে তোমার উত্তর কত হবে, তোমার একটা মান হবে x এর, এটা তোমার 1 থেকে 1 এর সমান অথবা এর থেকে বড়, যেহেতু সমান চিহ্ন আছে এখানে সমান, 1 এর সমান অথবা এর থেকে বড়, আরেকটা মান কি তোমার 1 এর -1 থেকে -1 এর সমান অথবা কি এর থেকে ছোট, -1 থেকে, এটা কি বুঝতেছো, 1 এর সমান অথবা এর থেকে বড়, এদিকে যেতে যাচ্ছে। আরেকটা মান কি -1 এর সমান অথবা কি এর থেকে ছোট, তো উত্তর কোনটা হবে, উত্তর হবে ডি নাম্বারটা, এটা হলো জাম্প রুল। তোমরা যেটা অসমতা এই পার্ট পড়ো না, এর কারণে আমি সময় নিয়ে বুঝাইছি, এটা যদি এটা বুঝে গেছো না, তোমার যদি সামনে যদি কোনো ভার্সিটিতে কোশ্চেন আসে তুমি কিন্তু আনসার করতে পারবো, বুঝছো কিনা। তুমি সংখ্যা রেখায় বসায় দেখবা কোনটা ঠিকঠাক আছে, কোন রেঞ্জটা পড়তেছে, যে রেঞ্জটা পড়তেছে ওটাই তোমার অসমতার উত্তর, এরকম করে তুমি করতে পারবা, একটু সময় নেওয়ার কারণে পড়ে দাম। তারপর দেখো লিমিট, লিমিট 8 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x ভাগ x এর মান কোনটি। এখন দেখো তোমার একটা কথা বলি, তোমার এই ম্যাথ দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারো যে এইটুকু ম্যাথ তো করি নাই। শোনো, যে জীবনে কখন যদি লিমিটের ম্যাথে আটকাও, তুমি চেষ্টা করবো ওই ম্যাথটা হসপিটালে পাঠাতে, আগে একটু চেক করে নিও হসপিটালে পাঠাচ্ছে নাকি না। হসপিটাল মানে কি, এল হসপিটাল। দেখো তো আমি যদি এই জায়গায় বসাই x এর মাঝে 0 বসাই, তারপর কত আসবে 8 টু দি পাওয়ার 0 মাইনাস 2 টু দি পাওয়ার 0 ভাগ 0, কত আসে 1 মাইনাস 1 ভাগ 0, মানে কি 0/0 আকৃতিতে আসতেছে আবার, তার মানে এটাতে কি, এটাতে আমার হসপিটাল খাটবে, এটাতে আমার কি হসপিটাল খাটবে, এটাতে আমার হসপিটাল খাটবে, এজ হসপিটাল খাটবে, ঠিক আছে, এজ হসপিটাল খাটবে। তো দেখো এটা হসপিটাল মানে কি মনে আছে, এজ হসপিটাল মানে কি
আমার কি করতাম, লবে ডিফারেন্সিয়েশন করতাম, হরেও ডিফারেন্সিয়েশন করতাম। তো যদি আমি লবে ডিফারেন্সিয়েশন করে দিই a টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েট করলে কি আসবে মনে আছে, a টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েট করলে কি আসে, a টু দি পাওয়ার x ln a, তাহলে এটা কি হবে a টু দি পাওয়ার x ln 2 মাইনাস আবার 2 টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েট করলে কি আসবে সেম a টু দি পাওয়ার x ln a, মানে কি 2 টু দি পাওয়ার x ln 2, আর x ডিফারেন্সিয়েট করলে কত আসবে, x ডিফারেন্সিয়েট করলে 1, আমি এল স্পিডও খাটাই দিছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তোমার এই জায়গায় x এর মান বসায় দাও, কারণ এর নিচে তো 1 চলে আসছে, তো তোমার এখন প্যারা নেই, x এর মান যদি 0 বসায় দাও তাহলে কত আসবে 8 টু দি পাওয়ার 0 ln 2 মাইনাস এটা ln 8 হবে, এটা ln 8 হবে, a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a হবে, তো এটা কত হবে ln 8, আর এটা কত হবে 2 টু দি পাওয়ার 0 ln 2 ভাগ 1, 1 থাকা যেগুলো না থাকে কি কথা তবুও লিখলাম আর কি মানবতার ক্ষেত্রে, 8 টু দি পাওয়ার 0 মানে কি 1, তো আমার কি আসছে আলটিমেটলি ln 8 মাইনাস ln 2। আবার তুমি একটা কথা জানো না, ln a মাইনাস ln b ইজিক্যাল কি ln a বাই b, তাহলে তুমি এটা দেখতে পারো না, ln 8 ভাগ 2 সমান সমান কত আসবে ln 4, এটাই হলো উত্তর। এটা কত নাম্বার, এটা হলো a নাম্বারে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা সামনে মেয়ে থাকি, তোমারে বলছে যে মূলবিন্দুগামী পি ও কিউ বলের লব্ধি হলো আর, পি ইজিক্যাল টু কিউ ইজিক্যাল টু আর হলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। তোমার এটা বলছে, দেখো তো তোমার দুইটা বল কি সমান, পি ইজিক্যাল টু কিউ ইজিক্যাল টু আর, এখন তুমি চিন্তা করো দুইটা বল যদি সমান হয় আর তাদের লব্ধিও সমান হয়, তাদের মধ্যবর্তী কোণ কত হয় 120 ডিগ্রি, এটা মুখস্থ করাই আমি নর্মালি ক্লাসে, কিন্তু তোমার যেহেতু এটা করে দেওয়া লাগবে একটু করে দিই। দেখো তোমার পি ইজিক্যাল টু কিউ বলছে, পি ইজিক্যাল টু কিউ বললে তোমার দুইটা বল যদি সমান তাহলে তুমি আর এর মান কত বলতে পারো, আর এর মান 2p cos আলফা বাই 2, এটা তোমার শর্টকাট পড়ছো, আর আর এর মানও কিন্তু পি এর সমানই ওরা বলে দিয়েছে, তো 2p cos আলফা বাই 2, এটা এটা কাটে তাহলে তোমার কত আসে, তোমার এটা 1 এই পাশে নিয়ে আসো, হাফ ইজ ইকুয়াল টু cos আলফা বাই 2, তাহলে তোমার আলফা বাই 2 এর মান কত, আলফা বাই 2 এর মান cos ইনভার্স হাফ এর মান কত 60 ডিগ্রি, তাহলে তোমার আলফার মান কত, তাহলে তোমার আলফার মান কত, আলফার মান হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। উত্তর কোনটা, উত্তর হলো বি নাম্বারটা, ঠিক আছে। এটা একদম ইজি ছিল, এটা সবাই পারছে আমরা আশা করি। আচ্ছা এটা সম্ভাবনার ম্যাথ, সম্ভাবনার ম্যাথ একটুখানি বুদ্ধি খাটাতে হয়ে যেত, অনেকে থেকে ভয় পেয়েছো, আসলে কিছুই না, ছোটোবেলায় যে ম্যাথ করছো এটার মতোই ছিল। যদি 5 জন বালক ও 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে বালকের প্রথম ও একজন বালিকার দ্বিতীয় অসম্ভাবনা কত, ঠিক আছে। এটা তুমি এরকমভাবে চিন্তা করো, ফার্স্ট একটা জিনিস বুঝায়নি তোমাদের, ধরো তোমার এই যে একটা বক্স আছে, ঠিক আছে, একটা বক্সের মধ্যে তোমার 4টা কালো আর 5টা সাদা বল আছে, ঠিক আছে। তুমি ফার্স্টে তুমি কি করছো, তোমার চাইতেছে কি তুমি ফার্স্ট বলটা সাদা হোক আর সেকেন্ড বলটা তোমার কি কালো হোক, তুমি এটা চাচ্ছ, তাহলে বলো তো এটা সম্ভাবনা কত, ফার্স্টে তোমার কি ফার্স্ট সাদা বলটা তুলবা, সাদা বল তোলার সম্ভাবনা কত, এই জায়গায় মোট বল আছে কয়টা 9টা, আর সাদা বল আছে কয়টা 5টা, ঠিক আছে। এটা আবার কাহিনী শেষ, কাহিনী কিন্তু শেষ না, তারপর আমার সেকেন্ড বলটা কি কালো লাগবে। এখন দেখো এই জায়গায় মোট বল আছে কয়টা এখন 9টা, না এটা কিন্তু তুমি একটা বল তুলে ফেলছো, একটা বলকে তুমি বের করে ফেলছো, একটা বল তুমি বের করে ফেলছো, এখন একটা বল বের করার ফলে তোমার এই জায়গায় বল কয়টা আছে 9টার থেকে একটা কমে কি 8টা হয়ে গেছে, ঠিক আছে। আর তোমার এখন তোমার সাদা কালো বল কয়টা, কালো বল তো তুলো নাই, তো কালো বল 4টাই পড়ে আছে 4/8, এই দুটো কি গুণ, ঠিক আছে। এই কাহিনীটা কিন্তু সেম না, দেখো তুমি এটা কি করছো, এগুলো তুমি চুজ করছিলা কি নিজের বাসায় করছো, আর এগুলো কি কাহিনীটা ঘটছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু সেম। তো এটার মধ্যে কি হবে, তো যে বালক যদি প্রথম হয় তাহলে সম্ভাবনা কত, মোট বালক আছে কয়টা, মোট বালক আছে 5জন বয়, আর বালিকা আছে কয়টা 4জন গার্ল, ঠিক আছে। তো তোমার প্রথমে যদি বালকটা ফার্স্ট হওয়ার সম্ভাবনা কত, প্রথম আসবে কি বালক, তাহলে তোমার 9 জনের মধ্যে বালক আছে কয়জন 5 জনের যে কোনো একজন হতে পারে, তো 9/5। এখন তোমার একজন তো কমে গেল, একজন তো ফার্স্ট হয়ে গেছে, ওকে আর সেকেন্ড হতে পারবো, ও তো সেকেন্ড হওয়া সম্ভব না, তো মোট লোক আছে কয়জন, মোট লোক আছে কিন্তু 8 জন, ঠিক আছে। 8 জনের মধ্যে একটা বালিকার ফার্স্ট হওয়া লাগবে, বালিকার সেকেন্ড হওয়া লাগবে, বালিকা যে সেকেন্ড হওয়া লাগবে, বালিকা আছে কয়টা 4টা, এই দুইটা কাহিনী একটা একটা সাথে কি কমপ্লিট হবে, হবে না, তাহলে কি গুণ করা লাগবে, ঠিক আছে। তো এটা কত হবে হাফ, তো 5/18, ঠিক আছে। উত্তর কোনটা, উত্তর হলো এ নাম্বারটা, বুঝছি। আচ্ছা ইজি ছিল, ইজি বলতে একটুখানি মাথা খাটানো ছিল। 11-12 নম্বরটা, এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তবে tan A = ½ tan B = -½ হলে a + b এর মান কত,
এই যে একটা কোশ্চেন একটা ভুল আছে, যদি তোমার এটা দরকার নেই ভুল থাকলেও, এত একটা কাজে লাগবে না। এই কোশ্চেনটার ভুলটা কি জানো? এই কোশ্চেনটার ভুলটা হলো এ ও বি সূক্ষ্মকোণ, এই কথাটা সত্যতা। কারণ কি দেখো, এ সূক্ষ্মকোণ ঠিক আছে কিন্তু বি কিন্তু সূক্ষ্মকোণ, এই কথাটা সত্য না। কারণ কি দেখো, তোমার 10b এর মান কত দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। তো কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল দেখছে ওনারা। যদি এটা ম্যাথের উপর এফেক্ট পড়বে না, প্যারা নাই। তোমার বলছে কি 10a প্লাস b এর মান চাইছে। এখন দেখো তোমার a প্লাস b এর মান চাইছে, তুমি ফার্স্টে দাও 10a আর 10b এর মান দাও, তুমি ফার্স্টে 10a প্লাস b এর মানটা বের করে ফেলো। ইনভার্স করে দিলে তুমি কি a প্লাস b এর মান পেয়ে যাবা। তো 10a প্লাস b এর সূত্র কি জানি? 10a প্লাস b এর সূত্র কি জানি? 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b। ঠিক আছে কিনা? তো এটাকে মান বসাই, কত আসবে? হাফ মাইনাস হাফ, হাফ আর মাইনাস হাফ, হাফ প্লাস মাইনাস হাফ আর কি। তো এটা তো হাফ মাইনাস হাফ হয়ে যাবে, 1 মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ। দেখো এই জায়গায় উপরে কত আসছে? উপরে কিন্তু তোমার 0 চলে আসছে, উপরে তোমার 0 চলে আসছে, তাহলে তোমার এটা কত হবে? 0। তো 10a প্লাস b এর মান যদি 0 হয় তাহলে 10 ইনভার্স 0 এর মান কত মনে আছে? 10 ইনভার্স 0 এর মান তো তোমার কত? 10 ইনভার্স 0 এর মান কত? এটা তো 0ই হবে নাকি? তো 10 ইনভার্স 0 এর মান কত? 0। উত্তর কত? 0 ডিগ্রি। উত্তর কত? আচ্ছা ওটা রেডিয়ানে দিচ্ছে, তো একই কথা, সমস্যা নেই। 0 ডিগ্রি বা 0 একটা বললেই হলো। তো উত্তর কত? উত্তর হলো সি নাম্বারটা। কাহিনি বুঝছি? আচ্ছা তারপর দেখো, তোমারে বলছে যে একটা পরাবৃত্ত দেওয়া আছে, এর তোমার কি নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। নিয়ামক রেখার সমীকরণ 5 নম্বর কি, এটা আদর্শ আকারে নিয়ে যাওয়া লাগবে তাই না? তো আদর্শ আকারে নিয়ে যাই, ওয়াই স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস 2y, ওয়াই স্কোয়ার মাইনাস 2y, আর তোমার এই জায়গায় দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab 2ax এরকম আকৃতি আসে না? প্লাস এ স্কোয়ার দিলে কিন্তু মিলে যায় 1। এটা দিলে আমার কি এ প্লাস বি হোল স্কোয়ার আমার কমপ্লিট হলো। ঠিক আছে, আর তোমার এই জায়গায় কী দেওয়া আছে? এই 2yটার ওই পাশে নিয়ে যাও 2y, আর 23 ওই পাশে নিয়ে যাও প্লাস 23। আবার দেখো এই জায়গাটা তুমি তো কাহিনী করছো, কী করছো তুমি? এক্সট্রা 1 যোগ করছো। এই 1 যোগের কাফারা কি এই জায়গায় করা লাগবে না? এই জায়গায় কিন্তু 1 যোগের কাফারাটা দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় আমরা কি ঠিক করছি? এই জায়গায় আমরা একটুখানি প্যারা করছি, আমরা একটুখানি প্যারা করছি। এটা কী করছি আমরা? আমরা তো এটা তো ওয়াই লিখছি, আমার তো এই জায়গায় এক্স লেখা থাকতো। এই জায়গায় দেখো -8x, ঠিক আছে, -8x প্লাস 23, আর এটা পাপ করছিলাম +1 দিছি, তো এই পাপের কাফা এসে +1 দেওয়া লাগবে। তো এবার কী আসতেছে? y -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -8 কমন নেই, ঠিক আছে, -8 কমন নিলে কি x -4, 24 যেতে হয় 3 আর 24 না, 3 আর 24, তো x -3 হবে, x -3 হবে। 3 আটা 24, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো তোমার এটা কী দেখা যায়? তোমার এটা লিখতে পারো y -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু -2 ইন্টু x -3, ঠিক আছে। এখন তোমার এটা তুমি মনে মনে কি এটাকে বড় হাতের y ধরো, আর এটার মনে মনে কি তুমি বড় হাতের x ধরো। এখন তোমার মনে আছে তোমার নিয়ামক রেখার সমীকরণ কি তো? নিয়ামক রেখার সমীকরণ কি তো মনে আছে? y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax আকৃতি নিয়ামক রেখার সমীকরণ তো x ইজ ইকুয়াল টু a। তো x এর মান কত আমার? x -3 ইজ ইকুয়াল টু কত? a এর মান কত? এর মান কিন্তু তোমার আসছে -2, এর মান তোমার কত আসছে? এর মান আসছে তোমার -2। নিয়ামক রেখার সমীকরণ না, নিয়ামক মানে তো ওই পাশে হলে x ইজ ইকুয়াল টু -a হবে, x ইজ ইকুয়াল টু -a। তো x ইজ ইকুয়াল টু -2, তো তোমার কত আসবে? -2 আর -a হলে +2। x এর মান কত আসবে? x এর মান এই -2 যদি এই পাশে নিয়ে আসো তো কি x - 5 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 5 যেটাই বলো একই কথা। তো x - 5 ইজ ইকুয়াল টু কত? 0। এটা কয় নাম্বার? এটা হলো সি নাম্বারটা, ঠিক আছে, কাহিনি বুঝছি। আচ্ছা 13 নম্বর ম্যাথগুলো এটা। এখন তোমার লাস্ট 2টা ম্যাথ দেখো, তোমার বলছে কি 8,5 এবং -4, -3 বিন্দুতে সংযোজক রেখা লম্ব দ্বিখণ্ডকটি y অক্ষকে কোন দিকে ছেদ করে। এখন তোমার লম্ব দ্বিখণ্ডক বলে কি তোমার একটা ওয়ে কি তুমি এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করবা, মধ্যবিন্দু আর এই দুটো বিন্দুর কি মধ্যবিন্দু বের করতে পারো, 2 দ্বারা ভাগ করে দিলে একদম ইজি, যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলেই শেষ। আর তুমি কি করবা? এই দুটো বাহু তুমি যেটা একাডেমিকে করতা ওইটা করবা আর কি, যে এই দুটো বাহুর কি সমীকরণ বের করবা। এখন এই মধ্যবিন্দুগামী এই সমীকরণ এই রেখার সমীকরণের লম্ব সমীকরণ যেটা আছে ওইটা বের করবা লম্ব দ্বিখণ্ডকের জন্য, এভাবেই তো করতা, মনে আছে কিনা? যে তুমি এই দুটো বিন্দুর সমীকরণ বের করতা, কি হতো তুমি?
তুমি এটা করতা যে এই দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দুর কি সমীকরণ বের করবা, সমীকরণ আসবে একটা কিছু, ঠিক আছে। আবার এই দুটো মধ্যবিন্দুকে আমি সরলরেখা লম্ব সরলরেখা সমীকরণ বের করবা। তারপর তুমি বের করবা কি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। কিন্তু এটা কিন্তু অনেক লেন্থি ওয়ে না, এটা কিন্তু অনেক লেন্থি ওয়ে। তো তোমার একটা শর্টকাট আছে এটা করার জন্য, ঠিক আছে। শর্টকাটটা কি একদম ইজি, ঠিক আছে। তোমার কি করা লাগবে জানো, তোমার যা শর্টকাটটা বসানো লাগবে, কি করা লাগবে, এক্স মাইনাস এক্স ওয়ান, তো 8 মাইনাস আর কি এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা গুণ করবা কত এক্স দ্বারা, আর কি এক্সের গুলারে মাইনাস করে এক্স দ্বারা গুণ করবা, প্লাস ওয়াই, ওয়াইয়ের মধ্যেও সেম কাজ করবা, ওয়াইয়ের গুলারে বিয়োগ করে দিবা, কত আসবে 5 মাইনাস মাইনাস 3 ইজিক্যাল টু হাফ গুণ করবা, হাফ গুণ করে তারপর প্রথম যেগুলো আছে না ওগুলো স্কোয়ার করে যোগ করবা, কত আসবে 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, পরে গুলারে মাইনাস করবা, মাইনাস কত মাইনাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, ঠিক আছে। তো এটা কত আসে, এটা আসতেছে 12x প্লাস 5 মাইনাস 3 8y ইজিক্যাল টু 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত 63 যোগ 25, আমরা এটা এটা এই পাশে করি 63 আর 25 আর মাইনাস কত মাইনাস 16 আর মাইনাস কত মাইনাস 9, 25 আর 16 কাটা যায় নাকি, সরি আর কী করলাম এটা 8 স্কোয়ার 64 ইজিক্যাল টু কত 64, আর এটা কি হাফ করা লাগবে, 64 হাফ করলে কত আসবে, 64 হাফ করলে আসবে এটা 32। এখন তোমার কি ওয়াই অক্ষরের ছেদ বিন্দু বের করতে বলছে, তাহলে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 1 আকারে বের করলেই হয়। এক্স বাই এ এটা আসবে একটা কিছু, থাক এটা বক্স থাকুক, কারণ এটা আমার দরকার নেই, আমার তো পরীক্ষার খাতার মধ্যে তাড়াতাড়ি অ্যান্সার করা লাগবে। ওয়াই বাই বি, ওয়াই বাই যদি 32 ভাগ করো তাহলে কত আসবে ওয়াই বাই 4 ইজ ইকাল টু 1, তো উত্তর কত 0,4, উত্তর কত 0, বি মা 0,4, ঠিক আছে। এটা বুঝছি। লাস্টের মেথে ইন্টিগ্রেশন দিয়ে আসছি, ইন্টিগ্রেশন একটা কঠিন কিন্তু করে না, এই কোশ্চেন এতটা কঠিন না, আগের একটু কনসেপচুয়াল ছিল, এটা এতটা কঠিন না। তোমরা বলছো যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 25 এর মান কত, তোমার কাছে এটা চাইছে। তো দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার, এখন দেখো তোমার এটা কি, এটা দেখে তোমার কোন আকৃতির কথা মনে পড়তেছে, এটা দেখে আমার এই আকৃতির কথা মনে পড়তেছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সাথে কিন্তু মিলছে, তো আমরা ওই আকৃতি নিয়ে যাবো। তো কি করা যায়, আমার দেখো তো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 3 স্কোয়ার কত আসলো, এটাকে দাও কত আসছে 9, আর এটাকে দেওয়া আছে কত 25, তো এক্সট্রা কত বাদ আছে 25 থেকে 9 বাদ দিলে কত 16 বাদ আছে, তো 16 লিখে দিলাম। তো আমি এভাবে দেখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ভাগ এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 16 বাদে কত 4 স্কোয়ার। এখন দেখো তোমার এটা কিসের সূত্র পড়ছে, তোমার এটা কিন্তু ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে পড়ে গেছে। এই সূত্রের কি ছিল মনে আছে, tan ইনভার্স এক্স বাই এ মানে কি এক্স প্লাস 3/4, আর আগে কি ছিল, আগে ছিল 1/a মানে কত 1/4 প্লাস সি, আর এক্স প্লাস 3 তো আবার চেইন রুল খাটে, যদিও এক্স প্লাস 3 ডিফারেন্সিয়েট করলে কি 1ই আসছে, তো এটা প্যারা না। তোমার কি আসছে 1/4 tan ইনভার্স এক্স প্লাস 3/4 প্লাস সি, এটার উত্তর কোনটা, উত্তর হলো বি নাম্বারটা, ঠিক আছে, এটা হলো উত্তর। আচ্ছা, তো এই ছিল আমাদের সলভ, আশা করি সবগুলো বুঝতে পারছো। তো কোয়েশ্চেনের একটা প্যারা ছিল না অ্যাকচুয়ালি, যারা একদম বললাম যে শুরুতে বললাম যে 12টা পারলে এ করবা, এটা যাদের জন্য বলছে যারা একদম সিএসসি ট্রিপল তাদের দরকার বইটার জন্য, আর কি ঢাবির, ঠিক আছে। আর যারা ধরো মোটামুটি ভাই আল্লাহর নামে ঢাবির একটা সিট পাইলেই হবে, তারা ধরো এটার মধ্যে মিনিমাম তোমার 9টা পারা লাগবে, 9টা 10টা পারা লাগবে, ঠিক আছে। 12টা 13টা তোমার পারা লাগবে না, এতগুলো পারা লাগবে না সিটের জন্য। তো তোমাদের সামনের ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা, তোমাদের সবার জন্য দোয়া রইলো, ভাইয়ের জন্য দোয়া করো, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। চলো এখন আমরা বায়োলজি অংশের সলভ নিয়ে কথা বলি। তো প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে কোনটি বিপন্ন উদ্ভিদের সংখ্যা বৃদ্ধিতে কার্যকর পদ্ধতি। এটার উত্তরটা হবে টিস্যু কালচার। কারণ আমরা জানি টিস্যু কালচার বলতে বোঝায় উদ্ভিদের কোনো বর্ধনশীল অংশ, যেমন হচ্ছে কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল, এসব অংশ থেকে যদি আমরা টিস্যু কালেক্ট করে সেই টিস্যুটাকে কালচারের মাধ্যমে অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারি, সেটাকে বলা হয় টিস্যু কালচার। আচ্ছা, এখন বিপন্ন উদ্ভিদ আমরা বুঝতেই পারতেছি, বিপন্ন উদ্ভিদ মানে সেগুলো মোটামুটি বিলুপ্তর মতো হয়ে গেছে। এখানে বাকি 3টা অপশান দেখো। প্রথমটা দেখা হচ্ছে গ্রাফটিং, কাটিং, লেয়ারিং। এগুলো হচ্ছে অঙ্গজ প্রজননের হচ্ছে প্রসেস। তো
এই তিনটা মাধ্যমে আমরা যদি বিপন্ন উদ্ভিদকে সংখ্যা বৃদ্ধি করতে চাই তাহলে খুব বেশি পরিমাণে পারবো না। যেমন গ্রাফটিংয়ের মাধ্যমে আমরা একটা বা দুইটা উদ্ভিদ তৈরি করতে পারি। কাটিং, লেয়ারিং এগুলো মোটামুটি সেম। কিন্তু যদি আমরা টিস্যু কালচারের কথা বলি, এখানে আমরা খুবই অল্প পরিমাণে টিস্যু নিয়ে সেখান থেকে অনেকগুলো চারা তৈরি করতে পারি। এজন্য আমাদের কারেক্ট অ্যান্সার হবে টিস্যু কালচার। ওকে, পরবর্তী কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া ধানের ব্লাইট রোগ সৃষ্টি করে? এটার উত্তর হবে জ্যান্থোমোনাস অরাইজা। তোমরা সবাই জানো ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। তাহলে এখানে যে অপশানগুলো আছে সেটার মধ্যে আমরা দুইটা অপশন খুব কাছাকাছি পাই যেগুলোতে অরাইজা এই ওয়ার্ডটা আছে। তার মানে আমরা প্রথমে দুইটা এলিমিনেশনের মাধ্যমে এই দুইটাকে আগে থেকে বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা আসছে মূলত অণুজীব অধ্যায় থেকে। তো এখানে আমরা একটাই পড়ছিলাম, সেটা হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজা। এ কারণে এটার অ্যান্সার হবে হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজা। তো 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? আচ্ছা, তোমরা সবাই আশা করি জানো যে মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টা। ছেলেদের ক্ষেত্রে এই 46টা দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে 44 প্লাস XY, আর মেয়েদের ক্ষেত্রে 44 প্লাস XX। এই যে আমরা এখানে যে XY বা XS এইগুলো দেখছি, এগুলাকে বলা হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম অবশ্যই একটা ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মধ্যে আমরা জানি জিন থাকে, সেই জিনগুলোর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো কোনো কারণে এই যে সেক্স ক্রোমোজোমগুলো আছে, এখানকার কোনো জিনে যদি মিউটেশনের কারণে তোমার কোনো রোগ সৃষ্টি হয়, সেগুলোকে আমরা বলি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখানে দেখো এক্সাম্পলগুলোর মধ্যে দেখো হিমোফিলিয়া, তারপর হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, এই সবগুলা কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে পড়বে। সো আমাদের বলেছে নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। তাহলে এই তিনটা বাদে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। ওকে, এখন আসো 4 নম্বর প্রশ্ন। প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাকে কি বলা হয়? এটা প্রশ্ন চেয়েছে। এখন একটা সজীব উদ্ভিদ থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হওয়ার একটা ক্ষমতা থাকে, সেটাকে বলা হয় টটিপটেন্সি। এই ক্ষমতাটাকে বলা হয় টটিপটেন্সি। বিজ্ঞানী মর্গান সর্বপ্রথম এটি নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। বাকি অপশনগুলো যদি দেখি, বাকি অপশন কেন উত্তর হবে না দেখো। প্রথমে দেখো মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন জিনিসটা কি? মাইক্রোপ্রোপাগেশন জিনিসটা হচ্ছে অল্প পরিমাণ টিস্যু থেকে যদি অধিক পরিমাণে চারা উৎপন্ন করা হয়, সেটাকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন। তাহলে এটার সাথে সামঞ্জস্য না। আর টিস্যু কালচারের অপর নাম হচ্ছে ইনভিট্রো কালচার। আর মেরিস্টেম কালচারটা কি? মেরিস্টেম বলতে বোঝায় কোনো একটা উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রভাগে যে টিস্যু আছে সেগুলোকে বলা হয় মেরিস্টেম। এই মেরিস্টেম থেকে যদি আমরা টিস্যু নিয়ে সেটাকে কালচার করি, সেটাকে বলা হয় মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচারের একটা গুরুত্ব আছে, আশা করি তোমরা সবাই জানো। গুরুত্বটা হলো মেরিস্টেম কালচারের মাধ্যমে আমরা যেসব উদ্ভিদ পাবো সেগুলো হবে রোগ জীবাণুবিহীন বা রোগ জীবাণু মুক্ত। আচ্ছা, এবার আসো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে দেখো বলা আছে কোন পর্বের প্রাণীতে প্রকৃত ট্যাগমাটা পাওয়া যায়? আমাদের প্রথমে দেখতে হবে ট্যাগমাটা এটার মানে কি। ট্যাগমাটা মানে অঞ্চল। কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় তাদের দেহের বিভিন্ন অংশগুলোকে কয়েকটি কার্যকরী অঞ্চলে বিভক্ত করা হয়। এই প্রত্যেকটা অঞ্চলকে বলা হয় ট্যাগমা। তো এ ধরনের ট্যাগমা বা ট্যাগমাটা যেটা, সেটা আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে জেনারেলি পাওয়া যায়।
যেমন আর্থ্রোপোডা পর্বের একটা শ্রেণী হচ্ছে ইনসেক্টা। ইনসেক্টার উদাহরণ আমরা যেই নর্মালি যে ঘাস, ফড়িং, তেলাপোকা দেখি এগুলোর ক্ষেত্রে তোমার তিনটা ট্যাগমাটা বা তিনটা অঞ্চল দেখা যায়। একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বক্ষ এবং আরেকটা হচ্ছে উদর। আর বাকিগুলোতে তেমনভাবে ট্যাগমাটা দেখা যায় না। ওকে, এবার দেখো 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পেরিকন্ড্রিয়াম দ্বারা আবৃত? আচ্ছা, আমাদের বডিতে যেসব অর্গানগুলো রয়েছে প্রত্যেকটার আবরণী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই যে পেরিকন্ড্রিয়াম, এটা হচ্ছে তরুণাস্থির আবরণীর নাম। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। আর এখানে যে অস্থি আছে বা হাড় আছে, হাড়ের যে আবরণী সেটাকে বলা হয় পেরিঅস্টিয়াম। হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। এখানে পেরি বলতে জেনারেলি বাইরে বোঝানো হয়। ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। প্লিউরা বা প্লুরা যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা খুবই একটা মজার প্রশ্ন। ডিউ এ সাধারণত এরকম কিছু প্রশ্ন দেয় যেগুলা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হয়। প্রশ্নটা দেখো, কোনটি আধা স্বায়ত্তশাসিত কোষাঙ্গাণু? প্রশ্নটা কিন্তু ডিরেক্টলি করা হয় নাই, একটু ভেবেচিন্তে অ্যান্সার দিতে হবে। আধা স্বায়ত্তশাসিত কোষাঙ্গাণু এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এমন কোনো অঙ্গাণু যার ওপর নিজস্ব কিছু কন্ট্রোল আছে, তাছাড়াও নিউক্লিয়াসেরও কন্ট্রোল ওটার ওপর আছে। তো এই আধা স্বায়ত্তশাসিত আমরা দুইটা অঙ্গাণুর নাম পাই, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখানে দেখো ক্লোরোপ্লাস্ট, এটা উত্তর তোমার অপশানে দেওয়া আছে, অপশান ডিতে, সেই জন্য এটার অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। এখন আধা স্বায়ত্তশাসিত কেন বলা হয় ক্লোরোপ্লাস্টকে? আমরা জানি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে। যেহেতু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, তার মানে তারা নিজস্ব কিছু প্রোটিনও তৈরি করতে পারে, নিজেরাই নিজেদের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। সেজন্য এদের বলা হয় আধা স্বায়ত্তশাসিত অঙ্গাণু। আর এই যে ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়ার কথা বললাম, এদের উপর কিন্তু নিউক্লিয়াসেরও একটা ইফেক্ট আছে। এছাড়া বাকি যে অপশানগুলো দেখো, গলগি বডি, নিউক্লিয়াস, রাইবোজোম, এগুলো কিন্তু কোনোটাই আধা স্বায়ত্তশাসিত অঙ্গাণু নয়। নিজের কোনটি জীবন্ত জীবাশ্ম নয়? আমাদের জানতে হবে জীবন্ত জীবাশ্ম এটা কি। ধরো কোনো একটা প্রাণী বহুকাল আগে তার জন্ম হয়েছে, উৎপন্ন হয়েছে, কিন্তু কালের বিবর্তনে তার সাথে সমগোত্রীয় যেই প্রাণীগুলো ছিল তারা সবাই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সেই প্রাণীটা এখনও বেঁচে আছে এবং তাদের পূর্ববর্তী বংশধরের বৈশিষ্ট্যগুলোকে এখনও বহন করে নিয়ে যাচ্ছে। এ ধরনের যদি কোনো জীব সম্পর্কে আমরা জানতে পারি, তাদের জেনারেলি জীবন্ত জীবাশ্ম বলা হয়। জীবন্ত জীবাশ্মের এক্সাম্পল কি কি হয়? প্লাটিপাস, লিমোনাস, লাটিমারিয়া, এগুলো। তো এখানে দেখো এই তিনটা অপশানই দেওয়া আছে, প্লাটিপাস, লিমোলাস এবং লাটিমারিয়া। এটা আরেকটা অপশান, সেটা হচ্ছে গ্যাভিয়ালিস। সো আমাদের অ্যান্সারটা হবে গ্যাভিয়ালিস, কারণ এখানে বলেছে জীবন্ত জীবাশ্ম নয় কোনটি। গ্যাভিয়ালিস কি জানো? গ্যাভিয়ালিস হচ্ছে ঘড়িয়াল, ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্যাভিয়ালিস। ওকে, 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখি, সাইকাসের কোরালয়েড মূলের শৈবাল স্তরটি কোথায় অবস্থান করে? আগে আমাদের জানতে হবে কোরালয়েড মূল সম্পর্কে।
সাইকাস উদ্ভিদের মূল পড়ার সময় আমরা দেখেছিলাম যে সাইকাসের যেই প্রথমে যে প্রাথমিক মূলটা উৎপন্ন হয় সেটা হয় প্রধান মূল, এরপরে সেটা নষ্ট হয়ে যায়। সেটা নষ্ট হয়ে যাওয়ার পর সেখান থেকে তৈরি হয় অস্থানিক মূল। এই অস্থানিক মূলটা মাটির ঠিক নিচেই বৃদ্ধি পেতে থাকে এবং এখানে তখন ব্যাকটেরিয়ার আক্রমণ হয়। ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার ফলে সেগুলো দেখতে দ্যাগ্র শাখার মতো অংশ সৃষ্টি করে। আর এই দ্যাগ্র শাখার মতো অংশগুলো দেখতে মনে হয় সেগুলো হচ্ছে কোরালের মতো দেখতে, ঠিক আছে? এজন্য এদের তখন বলা হয় কোরালয়েড মূল বা রুট টিউবারকল। এই কোরালয়েড মূলের মধ্যে এই যে ব্যাকটেরিয়ার কথা বললাম, ব্যাকটেরিয়া যখন বৃদ্ধি পাচ্ছিল তার মধ্যে বিভিন্ন ধরনের সায়ানো ব্যাকটেরিয়া যেমন হচ্ছে নস্টক, অ্যানাবেনা, এই অংশগুলো তোমার হচ্ছে ডেভেলপ করতে থাকে। ফলে এই কোরালয়েড মূলের মধ্যে এগুলো যখন থাকে তখন এই অংশ এটা কোথায় থাকে সেটা আমাদের জানতে হবে। এটা থাকে হচ্ছে মধ্য কর্টেক্সে। এই কোরালয়েড মূলটাকে যখন কাটা হয় তখন এদের মধ্য কর্টেক্সে দেখা যায় জেনারেলি এই শৈবাল স্তরটা বিদ্যমান থাকে। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা দেখো, ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর কোন অংশটি লেন্সের মতো কাজ করে? ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর গঠন এবং কার্যকরী একককে কি বলা জানো? ওমাটিডিয়াম বলে। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর গঠন এবং কার্যকরী একককে কি বলা হয়? ওমাটিডিয়াম। তো এই ওমাটিডিয়ামের সংখ্যা কত এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। জেনারেলি একটা পুঞ্জাক্ষীতে 2000-এর মতো ওমাটিডিয়াম থাকতে পারে। এই ওমাটিডিয়ামের গঠন আমরা যখন দেখেছি চিত্রের মধ্যে তখন দেখা গেছে এর মধ্যে 10টা অংশ আছে। তার মধ্যে সবার বাইরের যে অংশ সেটাকে বলা হয় হচ্ছে কর্নিয়া। তো জেনারেলি এই কর্নিয়াটা কি করে? আলো যখন প্রবেশ করে তাকে প্রতিসরণে সাহায্য করে, যেমনটা আমাদের লেন্স, আমাদের চোখের লেন্স করে। সেজন্যই বলা হচ্ছে যে এই লেন্সের মতো কাজ করে কর্নিয়া। আর বাকি 3টা অপশন দেখো। কর্নিয়াজেন কোষ, এটার কাজ কি? এই যে কর্নিয়াটা উৎপন্ন হলো না, কর্নিয়াটা উৎপন্নের ক্ষেত্রে এই কর্নিয়াজেন কোষটা কাজ করে। কর্নিয়াজেন কোষ থেকে কিছু পদার্থ খরিত হয়, সেখান থেকে এই কর্নিয়াটা উৎপন্ন হয়। আচ্ছা, এরপর আসো র্যাবডম। র্যাবডমের মাধ্যমে আলোটাকে গৃহীত হয় এবং তারপরে সেটা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায়। আর 2 নম্বরে আছে দেখো ক্রিস্টালাইন কোন কোষ। এই ক্রিস্টালাইন কোন কোষগুলো ক্রিস্টালাইন কোন উৎপাদনে হেল্প করে? সো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হবে কর্নিয়া। এগারো নম্বর প্রশ্নটা দেখো, দেহের কোন অংশে অ্যাম্পুলা অফ ভ্যাটার উন্মুক্ত হয়? দেহের কোন অংশে অ্যাম্পুলা অফ ভ্যাটার উন্মুক্ত হয়? এটা জানার আগে আমরা একটা জিনিস দেখি। ধরো এটা হচ্ছে যকৃৎ। যকৃতে জেনারেলি 4টা খণ্ড থাকে, ডান, বাম, কোয়াড্রেট এবং কর্ডেট। আচ্ছা, ধরো এটুকু হচ্ছে ডান, এটা হচ্ছে বাম অংশ। আর যকৃতের ডান অংশ হচ্ছে সবচেয়ে বড় অংশ। যকৃতের ডান অংশের নিচে থাকবে তোমার, এই জায়গায় থাকবে পিত্তথলি, এই জায়গায়। আচ্ছা, আর এখানে ধরো সেই ডিউডেনামটা আছে। এখন যকৃতের ডান অংশ থেকে একটা নালী আসবে, বাম অংশ থেকে একটা নালী আসবে। এই দুইটা মিলিয়ে তৈরি করবে অভিন্ন যকৃৎ নালী। অভিন্ন যকৃৎ নালী। এই অভিন্ন যকৃৎ নালীর সাথে পিত্তথলি থেকে একটা নালী আসবে, এসে মিলিত হবে, তখন এটার নাম হবে অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালীটা ডিউডেনামের অ্যাম্পুলা অফ ভ্যাটারে উন্মুক্ত হবে। অ্যাম্পুলা মানে হচ্ছে তোমার কিছুটা স্ফীত অংশ। এই যে নালিকাটা এখানে প্রবেশ করলো, এই জায়গাতে একটু এলিভেশনের মতো একটু উঁচু অংশ থাকে, এটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা। তো এই অ্যাম্পুলা অফ ভ্যাটার তাহলে কোথায় থাকবে? ডিউডেনামে থাকবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা দেখো, রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে কোন হরমোন নিঃসৃত হয়? আচ্ছা,
সাধারণত রক্তে অক্সিজেনের মাত্রা কখন কখন কমতে পারে? ধরো তুমি পাহাড়ে ঘুরতে গিয়েছো, অথবা কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, ফলে হচ্ছে অনেক বেশি ব্লিডিং হয়েছে, ব্লিডিং হলে তোমার হচ্ছে হিমোগ্লোবিন কমে যাবে, আরবিসি কমে যাবে, ফলে তোমার বডিতে অক্সিজেনের মাত্রা কমে যাবে। তো যখন আমাদের বডিতে এরকম অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন বৃক্ক একটা হরমোন উৎপন্ন করে, সেটাকে বলা হয় এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন। তো এই হরমোনটা পরবর্তীতে যায় আমাদের অস্থিমজ্জাতে। লাল অস্থিমজ্জার নাম তো সবাই শুনেছো, সেখান থেকে রক্তকণিকাগুলো উৎপন্ন হয়। তো এই মজ্জাতে যে এই এরিথ্রোপোয়েটিনটা কী করে, অস্থিমজ্জাকে উদ্দীপ্ত করে, যেন সে বেশি বেশি লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। তাহলে তোমরা বলো এখানে অ্যান্সারটা কি হবে? অবশ্যই এরিথ্রোপোয়েটিন হবে। ওকে, পরে আসো। 13 নম্বর প্রশ্ন দেখো, কোষচক্রের কোন দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়? কোষচক্র জিনিসটা কি, এটা আগে আমাদের জানতে হবে। ধরো একটা কোষ উৎপন্ন হলো, কোষটা বৃদ্ধি হলো, পরবর্তীতে আবার কোষটা বিভাজিত হলো। এই যে প্রসেসগুলো আছে, এই 3টা প্রসেস, এই যে যেই সার্কেলের মাধ্যমে এই প্রসেস 3টা সম্পন্ন হয়, তাকে বলা হয় হচ্ছে কোষচক্র। কোষচক্র এখানে 2টা ধাপ ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ইন্টারফেজ, আর আরেকটাকে বলা হয় হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। আচ্ছা, এই ইন্টারফেজের মধ্যে আবার 3টা অংশ আছে। একটা হচ্ছে G1 এস, আর হচ্ছে G2 ফেজ। আচ্ছা, এম ফেজটা কি? এম ফেজটাকে বলছি মাইটোটিক ফেজ। তার মানে এখানে কি হবে? এখানে হবে কোষ বিভাজন হবে। ইন্টারফেজের মধ্যে এই যে জি ওয়ান ধাপে কি হবে, এই যে এম ফেজে যে কোষগুলো বিভাজিত হলো না, পরবর্তীতে যে কোষগুলো উৎপন্ন হলো, সেই কোষগুলো তারপরের বিভাজনে অংশ নিবে কিনা সেটার সিদ্ধান্ত নেওয়া হবে এই জি ফেজে। যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয় যে কোষটা পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে না, তাহলে সে আজীবন এই G1 ফেজে অবস্থান করবে। এরপরে হচ্ছে এস ফেজ। এস ফেজ মানে হচ্ছে সিনথেটিক ফেজ বা হচ্ছে সংশ্লেষকারী যে ধাপ। এই ধাপে তৈরি হবে কোনো কিছু। কি তৈরি হবে? এখানে তৈরি হবে ডিএনএ। ডিএনএ কোন পদ্ধতিতে তৈরি হয়? রেপ্লিকেশনের মাধ্যমে। তাহলে এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে, সাথে ক্রোমোজোম তৈরির জন্য কি কি লাগে? ডিএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে যেহেতু ডিএনএ তৈরি হয়ে গেছে, সাথে কি তৈরি হবে? হিস্টোন প্রোটিন তৈরি হবে এখানে। তাহলে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন এখানে তৈরি হবে। আর G2 ফেজ বা গ্যাপ 2 ফেজ বলা হয়, এটা হচ্ছে মাইটোসিসের পূর্ববর্তী ধাপ। এখান থেকে একটা প্রশ্ন আসে যে কোন ধাপে কত % সময় লাগে? এম ফেজে সময় লাগে হচ্ছে 5 থেকে 10%। ইন্টারফেজে তাহলে হচ্ছে বাকি অংশ লাগবে কত? 90 থেকে 95% সময় লাগে। আচ্ছা, এরপরে আসো 14 নম্বর প্রশ্ন, কোন ধরনের পুষ্পবিন্যাসে প্রান্ত পুষ্পিকা এবং মধ্য পুষ্পিকা থাকে? আচ্ছা, আমরা পুষ্পবিন্যাসের ক্ষেত্রে পড়েছিলাম যে পুষ্পবিন্যাস কয় ধরনের? জেনারেলি 2 ধরনের, একটা হচ্ছে রেসিমোস আর হচ্ছে সাইমোস। তো এই রেসিমোসের মধ্যে বিভিন্ন ধরনের ছিল, যেমন হচ্ছে একটা হচ্ছে ক্যাপিচুলাম, তারপর হচ্ছে স্পাইকলেট, এগুলো ছিল। আচ্ছা, এর মধ্যে আমরা যখন ক্যাপিচুলামটা পড়েছিলাম, ক্যাপিচুলামের উদাহরণ ছিল কি? উদাহরণ ছিল হচ্ছে গাঁদা, সূর্যমুখী, এগুলো। আচ্ছা, গাঁদা বা সূর্যমুখী এগুলো যখন আমরা ফুলটা দেখব, তখন দেখবা যে এদের কেন্দ্রের দিকে, সাপোজ হচ্ছে এটা হচ্ছে গাঁদা ফুল, এর কেন্দ্রের দিকে দেখবা ছোট ছোট এরকম হচ্ছে পুষ্পিকা থাকে।
কেন্দ্রে, আর বাইরের দিকে জিহ্ব আকৃতির বড় বড় পুষ্পিকা থাকে। তাহলে এখানে প্রশ্ন দেখো বলেছে কোন ধরনের পুষ্পবিন্যাসে প্রান্ত পুষ্পিকা এবং মধ্য পুষ্পিকা থাকে। ক্যাপিচুলামের ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছি বাইরের দিকে আছে প্রান্ত পুষ্পিকা, যেটা কি আকৃতির, জিহ্ব আকৃতি, আর নলাকার মধ্য পুষ্পিকা থাকতেছে কোথায়, মাঝে থাকতেছে। সো এটার অ্যান্সার কি হবে, ক্যাপিচুলাম। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটিকে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়। পেসমেকার, পেসমেকার জিনিসটা কি এটা আমাদের আগে জানতে হবে। পেসমেকার বা হৃৎস্পন্দক যারা আমাদের হৃৎপিণ্ডে বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়াই নিজে নিজে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে এবং এই যে হার্টবিট চলতেছে এটাকে সঞ্চালিত করে, সেটাকে বলা হয় হচ্ছে পেসমেকার। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পড়াশোনা আছে, আমরা একটু দেখি। আচ্ছা, সাপোজ এটা হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। আচ্ছা, এখন হৃৎপিণ্ডের পেসমেকার এটা জেনারেলি বলা হয় এক ধরনের জাংশনাল টিস্যুকে। জাংশনাল টিস্যু কি সেটা আমরা আগেই বলেছি, যে বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়াই যারা স্বয়ংক্রিয়ভাবে এই হৃদস্পন্দনটাকে চালিয়ে যাবে। এ ধরনের টিস্যু চার ধরনের আছে। একটা হচ্ছে তোমার স্যান বা সাইনো অ্যাট্রিয়াল নোড, একটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, তারপরে আরেকটা হচ্ছে বান্ডেল অফ হিস, এবং সর্বশেষ হচ্ছে পার্কিনজি তন্তু। তো প্রথমে আসো সাইনো অ্যাট্রিয়াল নোড, এই জিনিসটা কি। সাইনো অ্যাট্রিয়াল নোড হচ্ছে তোমার এক ধরনের জাংশনাল টিস্যু, যেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং ওপর দিকে কি আসবে, সুপিরিয়র ভেনা কাভা। রাইট অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার মাঝ বরাবর একটা স্নায়ুগুচ্ছ আছে, সেটাকে বলা হয় হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড বা স্যান। এই স্যানকেই জেনারেলি পেসমেকার বলা হয়। কেন বলা হয়, কারণ এই স্যান থেকেই তোমার অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হয়। যখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, এই অ্যাকশন পটেনশিয়ালটা তারপরে হচ্ছে তোমার অলিন্দগুলাতে ছড়িয়ে যাবে, তারপরে সেখান থেকে হচ্ছে নিলয়ে ছড়িয়ে যাবে। যখন এগুলো ছড়িয়ে যাবে তখন তোমার হৃদস্পন্দনটা শুরু হবে বা হার্টবিট যেটা সেটা চলতে থাকবে। তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে পেসমেকার। সো এটার অ্যান্সার কী হবে, সাইনো অ্যাট্রিয়াল নোড। আচ্ছা, এখন এই যে পেসমেকারটা বললাম এটা তোমার প্রাকৃতিক পেসমেকার। কারো যদি হার্টে এরকম কোনো সমস্যা হয় যে সে এরকম তোমার অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি করতে পারতেছে না, তাদের ক্ষেত্রে কৃত্রিমভাবে তোমার পেসমেকার লাগানো হয়, যেটা হচ্ছে অপারেশনের মাধ্যমে করা হয়। আচ্ছা, এখানে আরেকটা আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড নিয়ে পড়ব। এটা থাকে কোথায়, এটা থাকে হচ্ছে ট্রাইসেপসের নাম সবাই, ট্রাইকাসপিডের নাম সবাই শুনেছো, সেই ট্রাইকাসপিডের কাছাকাছি থাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভিএন, এই জায়গায় থাকে। তো ধরো কোনো কারণে তোমার এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা কাজ করতেছে না, তখন রিজার্ভার হিসেবে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা তোমার অ্যাকশন পটেনশিয়ালগুলো তৈরি করবে, মানে হার্টবিট চালাতে সক্ষম হবে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। যেহেতু এটা রিজার্ভ ছিল, এজন্য এটাকে বলা হয় হচ্ছে সংরক্ষিত পেসমেকার। যদি কোশ্চেন আসে হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকারকে, তার অ্যান্সার হবে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তো এর মাধ্যমে এই 15টা প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। আমরা বায়োলজির যে 15টা প্রশ্ন আছে সেগুলো সলভ করলাম।